অতএব কিছুক্ষণ আগে তোর যে আন্দাজটা মেনে নিয়েছিলাম এখন তা আর মানতে পারছি না। এমনি তৃষা আমাকে পছন্দ করতেই পারে, এটা স্বাভাবিক, কিন্তু ভালোবাসতে পারে না। মেহেদি বলল, ওরে শোন, আমি সত্যি বলছি, ও তোকে ভালোবাসে, ভালোবাসার চোখে তোর দিকে তাকায়। আব্দুল্লাহ বলল, ধ্যাত, বাদ দে তো তোর এসব ফালতু কথা। তৃষার হয়ে চামচামি করছিস নাকি? বিশ্বাস কর আমাকে। তোকে তো আমি বিশ্বাস করি, কিন্তু এখন করতে পারছি না। ও তার মানে এই জন্যই বলেছিলি যে তৃষা যদি আমাকে আর আয়েশাকে একসাথে বাইকে দেখে তাহলে আমার বিপদ আছে, না? এখন তো তোর ধারণাটা ভুল বলে প্রমাণিত হলো। শোন, আমি তোকে বোঝাতে পারবো না, যখন আসবে তখন দেখবি। কে আবার আসবে? ওই যে গুন্ডি মেয়ে তৃষা। আবার তাকে গুন্ডি বললি? আচ্ছা, আজকে তুই বল তৃষাকে কেন তুই গুন্ডি বলে ডাকিস? বল বল, শুনবি? শোনার জন্যই তো প্রশ্ন করলাম। শোন তাহলে, তৃষা একদিন আমার কাছে তোর FB আইডি চেয়েছিল, আমি না দেওয়াতেও আমাকে হুমকি দিয়েছে। হুমকি? কিসের হুমকি? হয়তোবা মারার। বানিয়ে বলছিস না তো? মেহেদি তখন গলায় হাত দিয়ে বলল, কসম, আমাকে হুমকি দিয়েছে, তাই তো আমি তাকে গুন্ডি ডাকি। হো, বিষয়টা তো দেখতে হচ্ছে। তাহলে কি দেখবি? কিচ্ছু না, সময় হলে দেখে নিস। আচ্ছা, তো তুই আজকে এত সকালে আসলি, তাও এসে আবার লাইব্রেরিতে বসে আছিস? কেসটা কি মামা? আরে তেমন কিছু না, তোকে না কালকে বললাম যে আজকে মকবুল স্যারকে সরি বলবো, তাই ওখানে ওনার জন্য অপেক্ষা করছি, এই আর কি। কি মকবুল? আই মিন ওই কদবেল। কি? আবার তুই স্যারকে কদবেল বলিস? মেহেদির রামছাগলের মতো স্টাইলিশ করা চুলগুলো আব্দুল্লাহ টেনে ধরে বলল, আর কখনো বলবি? বল। ও মাগো, মরে গেলাম রে, ছাড় না। উফ, না ছাড়বো না, আগে বল, আর স্যারকে কদবেল বলবি? যা যা, আর বলবো না, কোনোদিন বলবো না। মরে গেলেও না? মরে গেলেও না মানে? তোর কি এতদিন ইচ্ছা ছিল নাকি যে মরে গেলেও স্যারকে কদবেল বলবি? আরে না, কথা কথা বললাম। হে আবার কি, ছাড় না। ওকে যা, ছেড়ে দিলাম, আর যাতে কোনোদিনও না শুনি। ওকে, কিন্তু স্যার যেখানে আসবে সেটা তুই কিভাবে জানিস? আমি তো প্রায় সময় ক্লাস শুরু হওয়ার আগে বারান্দায় দাঁড়িয়ে থাকতাম, তখন দেখতাম যে স্যার ক্লাসের 15 থেকে 20 মিনিট আগে লাইব্রেরিতে আসে। মেহেদি বসা থেকে উঠে লাইব্রেরি থেকে বের হতে হতে বলল, হো ভালো, তাহলে আমি যাই, এখন তো কদবেল আসার সময় হয়ে গেছে। ওই তুই কি বললি আবার? দাঁড়া 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 বলছি। কে তার নাগাল পায়, ততক্ষণে সে পগার পার। একটু পরেই মকবুল স্যার এলেন লাইব্রেরিতে। উনি অবশ্য আব্দুল্লাহকে দেখেননি তখন। এসেই বইয়ের একটা আলমারির সামনে গেলেন। বইয়ের আলমারির সামনে দাঁড়িয়ে কোনো এক অজানা বইয়ে হাত দিয়ে সেটা বের করলেন। বইটা হয়তো স্যারের কাছে পরিচিত, কিন্তু আব্দুল্লাহর কাছে অজানা, অপরিচিত। স্যার বইটা নিয়ে ওর পাশের চেয়ারে এসে বসতেই ও দাঁড়িয়ে যায় আর বলল, আসসালামু আলাইকুম। স্যার একটু আশ্চর্য চোখ নিয়ে তার দিকে আগে তাকালো, ভালো করে তাকে পরখ করে নিয়ে তারপর বলল, ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? তুমি? আলহামদুলিল্লাহ স্যার, ভালো। সকালে নাস্তা করেছেন? ভালো স্যার। একটা কথা বলার ছিল, অনুমতি দিলে আপনার চরণে পেশ করব। আরে সমস্যা নেই, বলো কি বলবে। অ্যাকচুয়ালি স্যার, কালকে আমার ওইভাবে আপনার সাথে কথা বলাটা উচিত হয়নি, আমাকে ক্ষমা করে দিন স্যার, প্লিজ। এটা বলে আব্দুল্লাহ স্যারের হাত ধরে ফেলল। আরে কি করছো, ছাড়ো, আগে বলুন ক্ষমা করেছেন কিনা। আচ্ছা ক্ষমা করলাম, এবার ছাড়ো। আব্দুল্লাহ হাতটা ছেড়ে দিল। ছেড়ে দিয়ে তখনও দাঁড়িয়ে আছে স্যারের পাশে। আরে তুমি এখনো দাঁড়িয়ে কেন? বসো। আসলে ওস্তাদের পাশে বসতে নেই, সেটা কেমন যেন বেয়াদবি বেয়াদবি বলে মনে হয়। স্যার তো খুব মুগ্ধ হলেন তার কথায়। এই ছেলেকে তো দেখছি আসলেই অনেক ভালো। তখন স্যার আবার বলল, আচ্ছা আমি তো বললাম এবার তো বসো। কিন্তু স্যার, কোনো কিন্তু নয়, বসো বলছি। তুমি জানো না আদব থেকে আদেশ বড়। আব্দুল্লাহ বসলো স্যারের পাশের আগের চেয়ারটাতেই। আসলে আমি তোমার সাথে কাল অন্যায় করেছি, তোমাকে ওইভাবে সকলের সামনে লজ্জা দেওয়াটা উচিত হয়নি। না না স্যার, কিসব বলছেন? সমস্যা নেই। ওকে, আচ্ছা এখন বলো তো, সবসময় তুমি ওই কোনায় কেন বসো? আব্দুল্লাহ স্যারকে বিষয়টা খুলে বলল, তোমার মতো এরকম ছাত্র আমার লাইফে খুব কমই দেখেছি। তোমার মতো ছাত্র আমার ক্লাসে বসে, সেটা তো আমার গর্বের বিষয়। আব্দুল্লাহর মুখে কোনো কথা নাই, সে একটু লজ্জা পেল। কিন্তু তোমাকে তো কখনো এর আগে ক্লাসের আগে লাইব্রেরিতে দেখিনি। আজকে লাইব্রেরিতে আসার রিজনটা কি? স্যার আসলে আজকে একটু আগেই চলে এসেছি, আর আপনাকেও দেখতাম মাঝে মধ্যে এই সময় এখানে আসেন, তাই ভাবলাম আপনার থেকে ক্ষমা চেয়ে নিব। হো, ভালো। তখনই কলেজের দপ্তরি ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9:59 বাজে। উনি তখন কলেজের পাশের একটা চা দোকানে পায়ের ওপর পা তুলে বসে বসে চা খাচ্ছিলেন। চায়ের সাথে আছে সেই বিখ্যাত এনার্জি বিস্কুট। সময়টা দেখেই উনি চায়ের কাপ আর এনার্জি বিস্কুটের প্যাকেটটা ফেলে উনি দিল এক ঘোর দৌড় কলেজের দিকে। ঠিক 10:21 পিতলের ঘণ্টাতে কাঠের একটা হাতুড়ি দিয়ে আঘাত করে সকলের কানে পৌঁছে দিল যে এখন আর ঘোরার সময় নেই, সবাই ক্লাসে যাও, ক্লাসের সময় হয়েছে। ঘণ্টাটা দিয়েই উনি বিশাল এক দম ফেললেন, কারণ একটুর জন্য চাকরি হারাতে যাচ্ছিলেন।
আর আগেও উনি কয়েকবার দেরিতে ঘন্টা দিয়েছিলেন, তখন কলেজের অধ্যক্ষ তাকে চাকরির হুমকি দিয়েছিল। স্যার বলল, ওই শোনো, ঘন্টা তো দিয়ে দিল, ওকে চলো একসাথে ক্লাসে যাই। জি স্যার চলুন। তারপর দুজনে একসাথে ক্লাসের উদ্দেশ্যে রওনা দিলেন। যেতে যেতে দুজনে অনেক কথা বললেন, হাসি তামাশাও করছিলেন। ক্লাসে ঢোকার সময় জানালা দিয়ে অন্যান্য শিক্ষার্থীরা দেখে তাদের চোখ প্রায় কপালে উঠে যাচ্ছিল। হয়তো চোখ আঙুল দিয়ে ধরে ফেলার কারণে তাদের চোখগুলো আর কপালে উঠল না। তাদের চোখগুলো কপালে উঠতে যাওয়ার কারণ হলো, কালকের ঘটনার কারণে সবাই ভেবেছিল যে আজকে আব্দুল্লার জন্য একটা স্পেশাল টর্নেডোর আবির্ভাব ঘটবে। কিন্তু সবার সেই আশাজনক টর্নেডোর আবির্ভাব তো হলোই না, বরং আব্দুল্লার জন্য রীতিমতো বসন্তের আবির্ভাব ঘটল। তাই সবাই অবাকই হলো। স্যার আর আব্দুল্লাহ ক্লাসে আসলেন। স্যার তার চেয়ার হাঁকিয়ে বসে গেলেন, আর আব্দুল্লাহ চলে গেল পেছনে। ওখানে গিয়েই সে একটা প্রশান্তির দম নিল, কারণ ওর ওই টেবিলে আজকে আর কেউ নেই। সে শান্তিতে একলা আজকে পুরো টেবিলে বসতে পারবে, কোনো প্যারা নেই। কিন্তু ওর টেবিলের সোজা পাশের টেবিলে তাকাতেই ওর গলা শুকিয়ে গেল, কারণ ওই টেবিলের প্রথম সিটে বসে আছে গুন্ডি তৃষা। আব্দুল্লাহর সাথে সাথে চোখ নামিয়ে নিল। ওইদিকে স্যার হাজিরা ডেকে দিব্যি ক্লাস শেষ করে চলে গেল। প্রত্যেক ক্লাসের শেষে তৃষা আব্দুল্লাহর কাছে আসতো নোটসের তাল বাহানা করে, এসেই এক টুকরো কাগজ দিয়ে যেত। কি কি যেন লেখা থাকতো তাতে। আব্দুল্লাহ একটা কাগজের টুকরো খুলে দেখেনি, খোলার প্রয়োজনও বোধ করেনি। যতগুলো কাগজের টুকরো দিয়েছে সবগুলোই সে জানালা দিয়ে না ফেলে ঝুড়িতে ফেলল, পাছে কেউ সেগুলো পেয়ে যায় এই ভেবে। তখন তার মেহেদির কথা মনে পড়ল। আসলেই তো মেহেদির কথাগুলোর আস্তে আস্তে বাস্তবায়ন দেখছি, কিন্তু এটা কিভাবে সম্ভব? তৃষা তো হিন্দু পরিবারের মেয়ে। কথাগুলো ভাবতে ভাবতে বাংলা স্যার চলে এলেন। ওনার কাজ একটাই, এসে বলবে, মামুনিরা কেমন আছো সবাই? জি স্যার ভালো আছি, আপনি? আমিও ভালো। তারপর ছেলেদেরকে বলতো, কিরে তোরা কেমন আছিস? তখন ছেলেরা সবাই মন খারাপ করে বলতো, জি স্যার মোটামুটি। আসলে মেয়েদেরকে মামুনি আর ছেলেদেরকে তুইতুকারি করে বলতো, তাই ছেলেদের মন খারাপ হয়ে যেত। আব্দুল্লার এতে অবশ্য কোনো মাথা ব্যথা নাই, ও ওর মতো বসে থাকত। যথানিয়মে বাংলা স্যার ও ক্লাস শেষ করে চলে গেলেন। এবার আসবেন আমাদের বিখ্যাত অর্থনীতি স্যার। স্যারের ক্লাস মোটামুটি সবার প্রিয়, অনেক ভালোভাবে মজা করে স্যার ক্লাস করান। তবে স্যারের একটাই সমস্যা, স্যার ক্লাসে একটু দেরি করে আসেন। ওনাকে দেরি করে আসার কারণ জিজ্ঞেস করলে উনি বলে, আমি দেরি করে আসি আর তাড়াতাড়ি আসি, তাতে কি? আমি তো আমার পড়ার সবাইকে পড়িয়ে বুঝিয়ে তারপর যাই। আমি যদি 1 ঘন্টার পড়া আধা ঘন্টায় শেষ করতে পারি, তাহলে আধা ঘন্টা আগে ক্লাসে আসার তো কোনো মানেই হয় না, তাই না? তো কাজেই ওনার আসতে এখনো আরো কমপক্ষে আধা ঘন্টা বাকি আছে। তখন মেহেদি সামনে থেকে আব্দুল্লার কাছে গেল, গিয়ে ওর টেবিলে বসলো। বলল, কিরে কি করিস? কিছু না, ইংরেজি নোটস করছি। সারাদিন শুধু পড়ালেখা আর পড়ালেখা, ভাল লাগে না। বাদ দে তো, আয় সবার সাথে একটু গল্প করি। দূর, আমার ভালো লাগে না, তুই কর যা। আয় না প্লিজ, যাবি নাকি মার খাবি? মেহেদি সাইলেন্ট। আব্দুল্লাহ তখন আবার নোটসের দিকে মনোযোগ দিল। মেহেদি তখন ভাবছে কি করা যায় কি করা যায়। তখন সে আশেপাশে তাকালো। পাশের টেবিলে তাকাতেই সে দেখে তৃষা বসে আছে। মেহেদি তৃষার চোখের দিকে তাকিয়ে দেখে ওর চোখগুলো রাগে লাল হয়ে যাচ্ছে। মেহেদি একটু অবাক হলো। অবাক হয়ে মাথাকে উপর নিচ করে তৃষাকে প্রশ্ন করলো, কি? তবে মুখে নয়, মাথা দিয়ে প্রশ্নটা করলো, যেটাকে আমরা বলি বডি ল্যাঙ্গুয়েজ। তৃষা তাকে আঙ্গুলের ইশারায় বলল, এখান থেকে যা। মেহেদি জিও ভাই কামড় দিয়ে আবার মাথাটাকে নেড়ে বুঝিয়ে দিল, ধ্যাত। তৃষা তখন নিজের গলায় নিজের আঙুলটাকে দিয়ে বুঝিয়ে দিল, তোকে আমি খুন করব। মেহেদিও ইশারায় বুঝিয়ে দিল, পারলে একটা পশম তুলে দেখা আগে। এটা ইশারা করেই মেহেদি দাঁড়িয়ে গেল সেখানে। আব্দুল্লাহ তাকে দাঁড়াতে দেখে বলল, কিরে চলে যাচ্ছিস নাকি? আরেকটু বস, এখনো তো স্যার আসতে প্রায় 26 মিনিট বাকি আছে। মেহেদি তখন একটু উদাসীন ভাষায় বলল, বসে আর কি হবে, তুই তো পড়ে আছিস তোর নোটস নিয়ে, আমার সাথে কোনো কথা বলছিস না। আব্দুল্লাহর কোনো কথা নাই, ও যেন মেহেদির কথাটা শুনেও নি। সে তার নোটসের উপরেই সমস্ত মনোযোগ যেন মার্বেলের মতো ছেড়ে দিয়েছে। মেহেদির কথা শোনার জন্য তার কাছে যেন মনোযোগের মার্বেল আর নাই। তখন মেহেদি একটা ফোন দিয়ে আটে। সে সবার উদ্দেশ্যে বলল, বন্ধুরা এদিকে তাকাও, গুরুত্বপূর্ণ কথা আছে। সবাই তার দিকে তাকালো, আয়েশাও তাকালো। তখনও আব্দুল্লাহর চোখ ওর নোটসের দিকেই। তখন মেহেদি বলল, আজকে আমরা চাচ্ছি গল্প করতে, আর আমাদের গল্প করে শোনাবে আমাদের ক্লাসের সবার ক্রাশ আব্দুল্লাহ। সবাই একসাথে বলে উঠল, ওকে ওকে, তবে তাই হোক তাই হোক। আব্দুল্লাহ মেহেদির মুখে ওর নামটা শুনতেই নোটসের ওপর থেকে মনোযোগের সেই অদৃশ্য মার্বেলগুলো কুড়িয়ে এবার মনোযোগ দিল মেহেদির কথার দিকে। আব্দুল্লাহ বলল, আমি পারবো না, আমার এখনো পড়া বাকি আছে। মেহেদি বলল, কি বন্ধুরা তোমরা কি বলো? সবাই বলল, আজকে পড়া লাগবে না, আজকে তোমাকে গল্প শোনাতে হবে, প্লিজ প্লিজ প্লিজ। কি আর করার, সবার অনুরোধে সে দাঁড়ালো। তখন সবার মুখে হাসি রেখা ফুটে উঠল, আয়েশার মুখেও হাসি।
শুধুমাত্র তৃষার মন ভারী, কারণ ও ভেবেছিল স্যার আসতে যেহেতু দেরি হবে তাহলে আমি এই সুযোগে আব্দুল্লাহর পাশে বসে ওর সাথে কথা বলতে পারবো। কিন্তু মেহেদী তা হতে দিল না, তার সব আশা ভেঙে দিল, তাই মন ভার। আব্দুল্লাহ দাঁড়িয়ে বলল, কোন টপিক নিয়ে গল্প করব? মেহেদী আগ বাড়িয়ে বলল, এখানে কোনায় দাঁড়িয়ে বললে হবে না, সবাই কাঁধ ফিরিয়ে তোর দিকে কষ্ট করে তাকিয়ে আছে, তুই সামনে যা, ওখানে গিয়ে দাঁড়া, তারপর বলবি। আব্দুল্লাহ বিড়বিড় করে মেহেদীকে বলল, তোকে এর পাওনা পরে মিটিয়ে দেব। মেহেদীও বিড়বিড় করে বলল, আরে যা তো এখন, সেটা সময় হলে দেখা যাবে। আব্দুল্লাহ সামনে গিয়ে দাঁড়ালো, কিছুটা অস্বস্তি হচ্ছে আবার ভয়ও পাচ্ছে। এর আগেও সে আরো কয়েকবার সবার সামনে এসে কথা বলেছে, তবে তখন বলেছিল পড়ালেখা নিয়ে, কিন্তু আজকে কোন বিষয় নিয়ে কথা বলবে সেটা অস্থায়ী, ভাসমান, তাই কিছুটা চিন্তিত সে। আব্দুল্লাহ বলল, এখন সবাই বলো, কোন গল্প শুনবে তোমরা? সবার মধ্যেই একটা বাঁধাবাতি লেগে গেল, কেউ বলছে এটা, কেউ বলছে ওটা, ইত্যাদি ইত্যাদি। তখন মেহেদী বলল, চুপ, সবাই চুপ, আমি বলছি আব্দুল্লাহ কোন বিষয় নিয়ে কথা বলবে। আব্দুল্লাহ কোন বিষয়ে গল্প করবে সেটা তোমরা একটা কাগজে লিখে ফেলো, তারপর সবগুলো কাগজ একত্র করে যে কোনো একটা তোলা হবে, আর ওই কাগজে যেটা লেখা থাকবে আব্দুল্লাহ ওইটা নিয়ে আমাদের গল্প শোনাবে। সবাই রাজি? সবাই রাজি সূচক মাথা নাড়ল। সবাই কাগজে যে যার মতো বিষয় লিখল। আয়শাও লিখল, আবার তৃষাও লিখল। মেহেদী লিখল না, সে হেঁটে হেঁটে কাগজ সংগ্রহ করল। তারপর মেহেদী সবগুলো কাগজ একত্র করে স্যারের টেবিলের উপর জমা করল। কাগজগুলো ওলটপালট করে মেহেদী আব্দুল্লাহকে বলল, নে একটা তোল। আব্দুল্লাহ ভয়ে ভয়ে একটা তুলল, না জানি কোন বিষয় নিয়ে আবার গল্প করতে হয়। কাগজটা তুলে খুলে ভেতরের লেখাটা পড়েই তার মাথা ঘুরতে থাকে, মাথা যেন পৃথিবীর মতো ঘুরছে ক্লাসকে কেন্দ্র করে। মেহেদী বলল, কিরে, কাগজে কি লেখা আছে, জোরে পড়। দূর, এটা গল্পের কাতারে পড়ে না। কাগজের স্তূপের দিকে হাত বাড়িয়ে এসে বলল, অন্য একটা তুলি কাগজ। মেহেদী তার হাতটা ধরে বলল, একদম না, যেটা আছে ওটা নিয়ে গল্প করতে হবে। কিন্তু ওইটা, কোনো কিন্তু চলবে না, দেখি আমাকে দে তো, আমি পড়ে শোনাই সবাইকে। মেহেদী তার থেকে এক প্রকার জোর করে কাগজটা নিয়ে জোরে জোরে পড়া শুরু করলো। ওখানে এভাবে লেখা আছে, আপনি অনেক ভালো, এটা এই ক্লাসের সবাই জানে। আবার এই ক্লাসের ম্যাক্সিমাম মেয়েরা আপনাকে পছন্দ করে, তারা আপনাকে তাদের লাইফ পার্টনার হিসেবে দেখতে চায়। কিন্তু আপনার ঠিক কেমন মেয়ে পছন্দ বা আপনি কেমন মেয়েকে বিয়ে করবেন বলে ঠিক করেছেন তা আমাদেরকে গল্প করে শোনান। ইতি, নামটা না হয় গুপ্তই থাকুক। মেহেদী পড়তেই সবাই বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, এটার উপরে গল্প হোক, কাগজ পরিবর্তন করা যাবে না। মেহেদী বলল, ওরে, এটা যে লিখেছিস তাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সকলের মনের কথাটা তুই বলেছিস। আব্দুল্লাহ এরই মাঝে মানসিক প্রস্তুতি নিয়ে বলা শুরু করলো, দেখো, প্রথমত তোমরা সকলে জানো যে আমি মুসলিম, আমার ধর্ম হলো ইসলাম। কাজেই আমি যাকে ভবিষ্যতে আমার অর্ধাঙ্গিনী হিসেবে কবুল করব তাকেও প্রথমত মুসলিম হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, মুসলমান হলেই চলবে না, কারণ কত মুসলমানই তো আছে যারা পাপ কাজ করে, যেগুলোর কারণে তারা জাহান্নামে যাবে। তাই যে আমার লাইফে আসবে তার চরিত্রটা গোলাপের পাপড়ির মতো কলঙ্ক মুক্ত হতে হবে, তাকে অবশ্যই দিনদার হতে হবে, দিনের ওপর অটুট থাকতে হবে। তৃতীয়ত, সে এমন মেয়ে হবে যাকে কোনোদিন কোনো বেগানা পুরুষ দেখেনি, যে পর্দা করবে শত কাঁটাযুক্ত পথে চলতে গেলেও। মোদ্দা কথা, তাকে পর্দাশীল মেয়ে হতে হবে, দ্যাটস ইট। আর তার যদি এক্সট্রা কোনো যোগ্যতা থাকে তাহলে তো সেটা আরো ভালো। কথাগুলো বলে আব্দুল্লাহ গল্পের ইতি টানতে চেয়ে বলল, এই তো, এগুলোই গল্প, আর কিছু বলার নেই, আমার ভবিষ্যৎ পরিকল্পনার গল্প শেষ, এবার আমি আসি। মেহেদী বলল, ওরে, তোমার গল্প বলা শেষ হতে পারে, কিন্তু আমাদের চাহিদা এখনো মেটেনি, আমরা কিছু প্রশ্ন গ্রহণ করব। তখন সে সবার উদ্দেশ্যে বলল, কারো কোনো প্রশ্ন আছে তার গল্প নিয়ে? তখন তৃষা দাঁড়িয়ে বলল, আমার প্রশ্ন আছে। ওর কথা শুনে আব্দুল্লাহ আর মেহেদী দুজনেরই গলা শুকিয়ে গেল, চোখে চিন্তা রেখা ফুটে উঠল, কারণ কি না কি প্রশ্ন করে। মেহেদী বলল, বল তোর প্রশ্ন। তৃষা আব্দুল্লাহকে উদ্দেশ্য করে বলল, আপনি যে বললেন আপনার ফিউচার হেল্পমেট মানে ওয়াইফকে মুসলিম হতে হবে, এখানে আপনি অন্য ধর্মগুলোকে কি ছোট করে বিবেচনা করলেন না? আপনার চাহিদা অনুযায়ী মেয়ে কি শুধু মুসলিম ধর্মেই আছে? অন্য ধর্মে তেমন মেয়ে থাকতে পারে না? আব্দুল্লাহ বলল, সরি, আপনার কথা আমি বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলুন। তৃষা বলল, যেমন ধরুন, অন্য ধর্মের মধ্যেও তো ভালো মেয়ে আছে, যারা পর্দা করে, কোনো পরপুরুষের সাথে দেখা করে না, ইত্যাদি ইত্যাদি। তাহলে তারা কেন এই সুযোগটা, আপনার লাইফ পার্টনার হতে পারবে না? ধন্যবাদ আপনার মূল্যবান প্রশ্নের জন্য। শুনুন, এক পাতিল দুধের মধ্যে এক ফোঁটা প্রস্রাব পড়লে যেরকম তা খাওয়ার অনুপযুক্ত হয়ে যায়, ঠিক তেমনই যারা মুসলমান নয় বাট অনেক পুণ্যের কাজ করে, তাদের এই পুণ্য কাজগুলো সৃষ্টিকর্তার কাছে গ্রহণযোগ্য নয়। আশা করি উত্তর পেয়েছেন। তৃষা আর কিছু না বলে বসে গেল। একটু পরেই আয়শা দাঁড়ালো। মেয়েদের মুখে এবার হাসির রংধনু উঠল। সে মনে মনে আয়শার প্রশ্নের জন্যই অপেক্ষা করছিল, কিন্তু মাঝখানে সে তৃষাটা গন্ডগোল পাকিয়ে দিল। মেয়েদের মুচকি হাসিটা অব্যাহত রেখে আয়শাকে লক্ষ্য করে বলল, জি আয়শা ম্যাডাম, আপনার মূল্যবান অভিমত পেশ করুন। আয়শার দিকে এখন সকলের দৃষ্টি।
সবার মুখে এখন চিন্তা, আয়শা আবার কি প্রশ্ন করবে, না জানি আবার আব্দুল্লাহকে বাস দিয়ে দেয়। কিন্তু আয়শাকে দেখে আব্দুল্লাহর কোনো চিন্তাই হচ্ছে না, কারণ তার বিশ্বাস আয়শা উল্টো পাল্টা কোনো প্রশ্ন করবে না। ও সঠিক প্রশ্ন করবে, কারণ সে উল্টো পাল্টা প্রশ্ন করার মেয়েই না। আয়শার মুখে কোনো কথা নাই, হয়তো হেজাবের নিচে মুখ ভার করে বসে আছে। আব্দুল্লাহ আবার বলল, কি হলো, কথা বলছেন না কেন? কোনো সমস্যা হলো নাকি? আয়শা মন খারাপ করে বলল, না তেমন কিছু না। না কিছু তো একটা হয়েছে, তা না হলে তো সচরাচর আপনার মুখ থেকে এমন কথা আসে না। কি হয়েছে বলুন? আচ্ছা, আপনি সত্যি কি কাউকে ভালোবাসেন বা পছন্দ করেন? কই না তো। কেন? না, আমার কেন জানি মনে হচ্ছে আপনি কাউকে ভালোবাসেন। আরে না, আমি কাউকে ভালোবাসি না। তাছাড়া এসব ভালোবাসা টালোবাসা ইসলামে জায়েজও নাই, আর না জায়েজ কাজ তো আমি ইচ্ছাকৃত করিও না। আয়েশা বলল, সেটা তো আমি জানি, তাহলে এত চিন্তা কিসের? আচ্ছা বাদ দেন এই বিষয়ে। এখন বলুন, তৃষাকে দেখলাম আপনার সাথে কি নিয়ে যেন কথা বলছিল। কি নিয়ে? আমার কেন যেন মনে হচ্ছে তৃষার ইসলাম ধর্মের প্রতি কৌতূহল সৃষ্টি হয়েছে। সে আমার কাছে এসেছিল ইসলাম সম্পর্কে যাতে জানতে পারে, তাই তাকে কিছু ভালো বইয়ের সন্ধান দিতে। আমি তাকে কয়েকটা বইয়ের নাম দিয়েছি, এই আর কি। কিন্তু আমি যে ওখান থেকে দেখলাম আপনি তার কাগজে কি কি যেন লিখে দিচ্ছেন। হো ওইটা কিচ্ছু না, ওই বইগুলোর নামই লিখে দিয়েছিলাম, অন্য কিছু না। হো ভালো। বাড়ি কখন যাবেন? সবাই তো মোটামুটি বাড়িতে চলে গেছে। সবাই চলে গেছে? মোটামুটি। ও আচ্ছা, তাহলে আর বেশি দেরি করবো না, এখনই বের হয়ে যাব। আচ্ছা চলুন তাহলে একসাথে যাই। এক্সকিউজ মি, একসাথে মানে? আরে একসাথে মানে গেট পর্যন্ত একসাথে আর কি। এরপর তো আমি গাড়িতে উঠে যাব আর আপনি চলে যাবেন বাইকে। হো আচ্ছা চলুন। তারপর দুজনে একসাথে হেঁটে হেঁটে গেটের দিকে যাচ্ছে। তখনও গেটে কয়েকজন ছাত্রী দাঁড়িয়ে আছে, তবে তাদের কেউই আব্দুল্লাহর সাথে একই ক্লাসে পড়ে না। তারা সিনিয়র, যাকে বলে আপু। আব্দুল্লাহকে আবার অনেক আপুরাও পছন্দ করত, তবে সেটা কিসের ছিল সঠিক বলা যায় না। আবার অনেকেই তাকে নিয়ে মজাও করত। একদিন আব্দুল্লাহ ক্লাসের দিকে যাচ্ছিল, তখন কয়েকজন আপু তাকে দূর থেকে ডাক দেয়। আপুরা সবাই তখন মাঠে ঘাসের উপর বসা ছিল। আব্দুল্লাহ তাতে ডাক শুনে গেল সামনে। সে যেতে বাধ্য, কারণ তারা সবাই ওর সিনিয়র, কাজে সিনিয়রদের সম্মানার্থে যেতেই হবে। আব্দুল্লাহ বলল, জি আপুরা বলুন, কেন ডেকেছেন? একজন আপু বলল, তোমার নাম কি? সবাই আব্দুল্লাহ বলেই ডাকে। আরেকজন আপু বলল, এই কলেজে নতুন? নতুন তো আর বলা যাবে না, প্রায় তো 2 মাস হয়ে গেল ভর্তি হয়েছে। লজিক আছে কথায়। আরেকজন আপু বলল, আচ্ছা তোমাকে প্রায় সময় দেখি খুব নীরব থাকো, কারোর সাথে তেমন কথা বলতে বা ঘুরতেও দেখি না, কারণটা কি? তেমন কিছু না, নীরবতাকে সঙ্গী বানিয়ে ফেলেছি, এই আর কি। হো ভালো। একজন দুষ্ট আপু বলল, তুমি আরো 4 বছর আগে ভর্তি হতে পারলে না? তাহলে তো আজকে তোমার সাথে জমিয়ে প্রেম করতে পারতাম। কথাটা বলে সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। কথাটা বলল একজন, আর হাসলো সবাই। তখনই আব্দুল্লাহ বুঝে গেছে যে এরা মজা করার জন্যই তাকে ডেকেছে। ওকে আপুরা, এবার তাহলে আমি আসি। একজন আপু হাসতে হাসতে বলল, যাও যাও, আর মাঝে মধ্যে আপুদের সাথে দেখা করে যেও ইনশাল্লাহ। এখানে দাঁড়িয়ে থাকা আপুগুলোর মধ্যে ওই দিনের 2 জন আপু আছে। তাদের একজন আয়শাকে দেখিয়ে বলল, কি ছোট ভাই, মেয়েটা কে শুনি? তখন অন্য আপু বলল, বোকার মতো প্রশ্ন করছিস কেন, তুই বুঝিস না কে হতে পারে? আবার আগের আপু বলল, হো বুঝেছি বুঝেছি, নিশ্চয়ই গার্লফ্রেন্ড হবে তাই না? আব্দুল্লাহ তখন কিছু বলতে যাচ্ছিল, তখন আয়শা 7-5 না ভেবে তাকে থামিয়ে বলল, আপনি দাঁড়ান, আমি বলছি। তখন আয়শা আপুদের একটু কাছে গিয়ে বলল, দেখুন আপু, সবাই এক না। একজন ছেলে মেয়ে একসাথে হাঁটলেই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হবে, বিষয়টা তেমন না। তাহলে বিষয়টা কেমন শুনি? উনি আমাকে আজ পর্যন্ত দেখেননি, আর আমাকে কি দেখবে? উনি আমাদের ক্লাসের এমন কোনো মেয়ে নেই যে বলতে পারবে যে তার দিকে উনি ইচ্ছাকৃত তাকিয়েছে। অনিচ্ছাকৃতভাবে তাকালেও আবার সাথে সাথে চোখ নামিয়ে নিত। তাহলে যার চরিত্র এত ভালো, সে কিভাবে এসব ফালতু প্রেম ভালোবাসাতে জড়াতে পারে? এখন আপনারাই বলুন। একজন আপু বলল, তাহলে তুমি ওর সাথে কি করো? ও তোমার কি হয়? ও, আমি ওনার সাথে লাইব্রেরি থেকে একসাথে বের হয়েছিলাম, আর তাই একসাথে এই গেট পর্যন্ত আসলাম। উনি আমার কিচ্ছু হয় না, একই ক্লাসে পড়ি, দ্যাটস ইট। হো আচ্ছা সরি, খারাপ ধারণা করার জন্য। তখন ওই আপুটা আব্দুল্লাহকে ওখান থেকে দাঁড়িয়ে জোরে বলল, সরি ছোট ভাই, আর কখনো হবে না, ধন্যবাদ, আচ্ছা আপুরা আসছি। এটা বলে আয়শা আবার আব্দুল্লাহর পাশে এসে দাঁড়ালো। বাবা, কি এমন কথা বললেন যে তারা ডিরেক্ট সরি বলতে বাধ্য হলো? তেমন কিছু না, হালকা একটু বোঝালাম আর কি। কেন, আপনি শুনতে পাননি? না, তবে হালকা হালকা কথা সাউন্ড শুনছি, এই আর কি। হো ভালো, যাক, শোনা লাগবে না। না শুনলেই ভালো। এখন তবে বাড়িতে যান। ওকে আসি, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। তখন আব্দুল্লাহ গেট থেকে বের হয়ে চলে গেল সেই বাইকের কাছে, যেটা সে লোকচক্ষুর অন্তরালে রেখেছিল। বাইকে ওঠার সময় দেখল যে আয়শা এখনও গাড়ি পায়নি, দাঁড়িয়ে আছে রৌদ্রতে, আর বারবার হেজাবের উপরে হাত বোলাচ্ছিল। তখন আব্দুল্লাহ আন্দাজ করল যে না, মেয়েটার ভীষণ কষ্ট হচ্ছে, সামনে থেকে একটা গাড়ি পাঠিয়ে দিই।
তখন সে বাইক নিয়ে একটু সামনে গেল। তখন একটা খালি অটোরিকশা পেল। তাকে বলল, আঙ্কেল একটু কলেজের দিকে ফিরে যান, ওখানে একজন মেয়ে দাঁড়িয়ে আছে, তাকে বাড়িতে দিয়ে আসুন আর এই নিন ভাড়া। কিন্তু কই যাব দাদা? ওই তো হয়তো 5-6 কিলো সামনের একটা গ্রামে। কিন্তু গ্রামের নাম কি আসলে আমি সঠিক বলতে পারছি না। আপনি গেটের সামনে যান, ওখানে দেখবেন নীল রঙের একটা হেজাব পরা মেয়ে দাঁড়িয়ে আছে। ওই মেয়েটাই যাবে, ওকে জিজ্ঞেস করলে সব জানতে পারবেন। আচ্ছা, কিন্তু 5-6 কিলোর রাস্তার জন্য তো এত টাকা ভাড়া লাগবে না। কত লাগবে? 30-40 টাকা দিলে হবে। সমস্যা নেই আঙ্কেল, বাকিটা রেখে দিন। বাড়িতে নিশ্চয়ই ছেলে মেয়ে আছে আপনার, ওদের জন্য কিছু কিনে নিয়ে যাবেন। ঠিক আছে বাবা। আব্দুল্লাহ বলল, আঙ্কেল আমি তাহলে আসছি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বলেই সে বাইকে করে চলে গেল সামনের দিকে। অটোওয়ালা পেছন দিকে গাড়ি ঘুরিয়ে কলেজের গেটের সামনে আসলো। এদিক সেদিক তাকিয়ে হেজাব আলীকে খুঁজল, পেয়েও গেল। অটোওয়ালা আয়েশার কাছে গিয়ে বলল, আপামনি আপনার জন্য গাড়ি এসেছে, চলেন বাড়িতে। আয়েশা ভ্রু কুঁচকে বলল, আমার জন্য গাড়ি মানে? সরি আঙ্কেল, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আরে না আপামনি, আপনার জন্যই গাড়ি পাঠিয়েছে একটা ছেলে। একটা ছেলে? কে? নাম কি? এরে নামটা তো জানা হলো না। তবে ছেলেটা একটা বাইকে করে যাচ্ছিল, তখন আমাকে দেখে বলল যে আপনাকে বাড়িতে দিয়ে আসতে। আয়েশার আর বুঝতে বাকি রইল না যে কে গাড়ি পাঠালো। আচ্ছা চলুন আঙ্কেল, বুঝেছি আমি। আয়েশা গাড়িতে উঠে বসলো। অটোওয়ালাও মনের সুখে গাড়ি চালাচ্ছে, কারণ আজকে ভাড়ার ডবলের চেয়ে বেশি পেয়েছে। এই মানুষগুলো এমনই, বেশি কিছু চায় না, তাদের প্রাপ্যের একটু বেশি দিলেই অনেক খুশি। দেখতে দেখতে অটো আব্দুল্লার বাড়ির গেটের সামনে চলে এলো। অটো চলছে। ওদের বাড়ির সামনে দিয়ে যেতে যেতে যতক্ষণ পেরেছে আয়েশা ওই বাড়ির দিকে তাকিয়েছিল আর মনে মনে ভাবলো, আজকে এতদিন হয়ে গেল প্রতিদিন আব্দুল্লার বাড়ির সামনে দিয়ে বাড়িতে যেতাম, অথচ ওদের বাড়িটাই চিনতাম না। আবার দেখতে দেখতে বাড়িটা দৃষ্টির বাইরে চলে গেল। আবার আয়েশা সামনের দিকে দৃষ্টি নিবদ্ধ করলো। আব্দুল্লাহ বাড়িতে আসতেই তার মা বলল, কিরে আজকে ক্লাস কেমন হলো? জি মা, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। মা বলল, আয়েশা মাকে নিয়ে যেতে কোনো সমস্যা হয়নি তো? না, কোনো সমস্যা হয়নি। তো আসার সময় মেয়েটাকে বাড়ি পর্যন্ত দিয়ে আসলে কি হতো? কি যা তা বলছো, লোকজন দেখলে কি বলবে? হো হো, তবে একটা অটো ঠিক করে দিয়েছি, অটো একেবারে বাড়িতে দিয়ে আসবে, সমস্যা নাই। আর তুমি চিন্তা করো না। ও যাক, ভালো করেছিস। আচ্ছা ফ্রেশ হয়ে নে, আম্মু তোর জন্য খাবার বাড়ছি। ওকে মা। অটোওয়ালা বলল, না না আপামনি, ভাড়া অলরেডি দিয়ে দিছে। কে? ওই বাইকওয়ালা ছেলে? জি আপামনি, ভাড়া ডবলেরও বেশি দিছে। আচ্ছা খুব ভালো, তবুও নেন, আমি আপনাকে খুশি হয়ে দিলাম, নেন। না না আপামনি, এটা খারাপ দেখা যায়, আমি পারবো না, আমি যাই, ভালো থাকবেন। আরে আঙ্কেল ভাড়াটা তো নিয়ে যান। লাগবে না, রেখে দেন। দেখতে দেখতে সেও অটো নিয়ে চলে গেল। আয়েশা বাড়িতে ঢুকতেই তার মা তাকে দেখে দৌড়ে এসে বলল, কিরে মা, এসেছিস? কোনো সমস্যা হয়নি তো? না মা, কোনো সমস্যা হয়নি। কালকে ওখানে থাকতে কষ্ট হয়নি তো? আরে না, কষ্ট কেন হবে? ওরা আমাকে এত আদর যত্ন করেছে যে তুমি না দেখলে বিশ্বাসই করতে চাইবে না। আচ্ছা তোমার মোবাইলটা দাও তো। কেন? তোমার মোবাইলে কালকে একটা নাম্বার থেকে কল দিয়েছিলাম না, ওই নাম্বারে এখন আবার কল দিব। হো আচ্ছা, এই নে। আয়েশা মোবাইল থেকে কালকের নাম্বারটা বের করে কল দিল। রিং হচ্ছে, কল রিসিভ হলো। আসসালামু আলাইকুম। আব্দুল্লার মা ফোন রিসিভ করে বলল, ওয়ালাইকুম আসসালাম। আমার যদি আন্দাজ ভুল না হয় তাহলে তুমি নিশ্চয়ই আয়েশা মা বলছো, তাই না? আয়েশা একটু মুচকে এসে বলল, জি আন্টি, আমি আয়েশাই বলছি। কিন্তু আমার গলা চিনলেন কিভাবে? ওইটা তুমি এখন বুঝবে না, সময় হলে বুঝতে পারবে। ও আন্টি, আপনাকে যে কারণে কল করেছি, আমি ভালোভাবে বাড়িতে এসে পৌঁছেছি, কোনো সমস্যা হয়নি, তাই ভাবলাম আপনাকে কল করে একটু জানিয়ে দিই। খুব ভালো করেছ, আমারও চিন্তা হচ্ছিল। আব্দুল্লাহ বলল যে তোমার জন্য নাকি অটো ঠিক করে দিয়েছিল। জি আন্টি, আমি ওই অটো করে এসেছি। খুব ভালো করেছ। আচ্ছা তোমার আম্মু কেমন আছে? জি আলহামদুলিল্লাহ, আম্মু ভালোই আছে। যাক আলহামদুলিল্লাহ। তোমার আম্মু কি করছে এখন? কিছু না, আমার পাশেই দাঁড়িয়ে আছে। ও তাই বুঝি, তাহলে তোমার আম্মুর কাছে মোবাইলটা দাও তো, একটু কথা বলি। ওকে আন্টি। আম্মু এ নাও, কথা বলো আন্টির সাথে, উনি তোমার সাথে কথা বলবে। আয়েশার মা নিচু গলায় বলল, আমার সাথে আবার কি কথা বলবে? তুই কথা বল না। আয়েশা ও আস্তে আস্তে বলল, আরে নাও তো মোবাইলটা, উনি তোমার সাথে হয়তো কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে পারে, নাও মোবাইলটা। আয়েশা তার মায়ের হাতে মোবাইলটা দিয়ে বলল, তুমি কথা বলো, আমি ফ্রেশ হয়ে আসি। আয়েশা চলে গেল রুমে। তার মা মোবাইলটা হাতে নিয়ে বলল, আসসালামু আলাইকুম আপা। জাহানারা বেগম বললেন, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আল্লাহ ভালোই রেখেছে, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমাকেও আল্লাহ এখন পর্যন্ত ভালো রেখেছেন। যাক ভালো, তা নাস্তা পানি কিছু খেয়েছেন? হালকা করেছে। আর আপনি? আমিও ভালো। আপনার স্বামী পুত্র সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, তারাও ভালো আছে। জাহানারা অনেক চেষ্টা করেও আয়েশার বিয়ের কথাটা তোলা যাচ্ছে না। উনি মোবাইলের ওপাশে শুধু ভাবছেন কিভাবে বিয়ের কথাটা এখন বলবো, আর এখন বলবো নাকি বৃহস্পতিবারে তাদের বাড়িতে গেলে বলবো, এসব চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছিল জাহানারা বেগমের। জাহানারা বেগমের কোনো কথা সারা শব্দ না পেয়ে আয়েশার মা বললেন, কি আপা, কিছু ভাবছেন নাকি? তেমন কিছু না। ও আচ্ছা, আপনার মেয়ে মানে আয়েশা মা কি আগে কখনো মাদ্রাসায় পড়ালেখা করেছে? না। কেন আপা?
না, দেখলাম যে আয়েশা মা ভালোই ইসলামের জ্ঞান রাখে। ইসলাম মানে? ও, সেটা না আপা, আসলে আমি তাকে ছোট থেকে একটু একটু ইসলামী সংস্কৃতির সঙ্গে যুক্ত করে বড় করেছি, এই আর কি। ভালো, তার চালচলন আচার ব্যবহার আমার খুব ভালো লেগেছে। এই অর্থদিনে মেয়েটা আমার মন কেড়ে নিয়েছে। আলহামদুলিল্লাহ, আমার শিক্ষা তাহলে সার্থক হয়েছে। জি আপা, তাকে তো কিছুতেই আজকে যেতে দিতে মন চাইছিল না। খুব দেখতে ইচ্ছে করছে আয়েশা মাকে। হো, তাই বুঝি? তাহলে চলে আসুন না কোনো একদিন, হয়ে যাক সেদিন মোলাকাত। জাহানারা বেগম যেন এটার অপেক্ষাতে ছিল। উনি কথাটা শোনা মাত্র বলল, তা তো নিশ্চয়ই আসবো। সত্যি? তা কোন দিন আপনাদের পথযুগল গরিবের বাড়িতে পড়বে? ইনশাআল্লাহ, আশা আছে বৃহস্পতিবারে, আল্লাহ যদি কবুল করে। সত্যি তো আপা? 100 ভাগ সত্যি। তবে শুধু আয়েশা মাকে দেখতে নয়, আরও একটা বিশাল প্রস্তাবও নিয়ে আসবো। তৈরি থাকবেন কিন্তু। কিসের প্রস্তাব শুনি? যার ব্যাপ্তি এত বিশাল, সেটা না হয় আসলে ওই দিনই আপনার সম্মুখে উপস্থাপন করব। আচ্ছা, তাহলে আমি সেই দিন বৃহস্পতিবারের আশায় পথ চেয়ে বসে থাকবো কিন্তু। ইনশাল্লাহ আমরা আপনার সে চেয়ে থাকা পথ দিয়ে আসব। সাবধান আপা, ওই দিন আমাকে আবার ফাঁকি দিয়েন না কিন্তু। না আপা, ফাঁকি দিব না, ইনশাল্লাহ আসবো। আচ্ছা আপা, আজকে তবে এখানে এটা রীতিটা নেই। বৃহস্পতিবারে আসলে না হয় আবার চিঠি খুলবো। আচ্ছা, তাহলে আমি এই ইতি নিয়েই বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করি। ঠিক আছে আপা, রাখছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। একইভাবে আপনিও, আল্লাহ হাফেজ। আয়েশার মা কেমন যেন একটা দোটানায় পড়ে গেলেন। কি এমন বিশাল প্রস্তাব হতে পারে? ভাবতে ভাবতে আয়েশা রুমে আসলেন। আয়েশা মা। জি মা, বলো। তোকে একটা কথা বলার ছিল। বলো মা, কি কথা? বৃহস্পতিবারে তোর ওই বন্ধুর বাসা থেকে তার আম্মু আর কয়েকজন মেহমান আসবে। হো হো, এই কথা? এটা তো আমি আগেই জানতাম। তোকে কে বলল? আমাকে বলতে হবে না, আমিই তাদেরকে আসার জন্য দাওয়াত দিয়েছি। ও, ভালো করেছিস। আজকে আমিও দাওয়াত দিয়েছি, উনি কবুলও করেছেন। বলেছেন বৃহস্পতিবারে আসবেন। হো হো, ভালো। আচ্ছা, তোমাকে আন্টি পার্সোনাল কিছু বলেছে? কই না তো, তেমন কিছু বলেনি। শুধু বলেছিল যে কি যেন একটা বিশাল প্রস্তাব ও নিয়ে আসবেন সাথে তিনি। কি প্রস্তাব শুনি? আরে দূর, আমাকে বলেনি। বলেছে যেদিন আসবে ওই দিনই বলবে। ও আচ্ছা। আচ্ছা, আজান তো দিয়ে দিল, নামাজ পড়েছিস? না মা, এই তো এখন পড়বো। আচ্ছা, পড়ে নে, আমি গিয়ে খাবার তৈরি করি। আচ্ছা, যাও। তারপর উনি আয়েশাকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিয়ে রান্নাঘরে চলে গেলেন। এদিকে আজান দেওয়ার সাথে সাথে তৃষার মনে পড়ে গেল আব্দুল্লাহর কথা। সে মনে মনে ভাবছে, জোহরের নামাজের সময় তো কলেজে আব্দুল্লাহকে দেখতাম উজু করে পকেট থেকে একটা সাদা টুপি বের করে নামাজে যেত। কত ভালো লাগতো ওর দিকে তাকাতে। তখনই তার আরও একটা কথা মনে পড়ে গেল। তৃষার কাগজে আব্দুল্লাহর লেখা কিছু বইয়ের নাম, যেগুলো তাকে ইসলাম সম্পর্কে জানতে সাহায্য করবে। তাড়াতাড়ি ওই কাগজটা খুলে লেখাগুলোর দিকে একটু চোখ বুলিয়ে পিসিটা অন করে গুগলে চলে গেল। গিয়ে সার্চ বক্সে ক্লিক করে টাইপ করলো প্যারাডক্সিক্যাল সাজিদ 1 পিডিএফ লিঙ্ক। তখন পিসিআর স্ক্রিনে লোডিং চলছে। সাথে সাথে চলে এলো প্যারাডক্সিক্যাল সাজিদ 1 বইটা। অনেক খুঁজে বইটার পিডিএফটা পেল, সাথে সাথে ডাউনলোড করে নিল। এখন তৃষা পড়েছে দোটানায়। বইটা কি এখন পড়বে নাকি রাতে পড়বে, এটা নিয়ে। তখন মাথায় আসলো, না না, এখন পড়লে যে কোনো মুহূর্তে যে কেউ দেখে নিতে পারে, কাজে রাতে পড়াটাই উত্তম হবে। এই চিন্তায় তখন আর পড়ল না, রাতে পড়ার আশায় রেখে দিল। আব্দুল্লাহ নামাজ পড়ে রুম থেকে বের হয়ে খাবার খেয়ে আবার রুমে ঢুকে বসে গেল গল্প লিখতে। মাগরিব পর্যন্ত গল্প লেখার পর করেছে। এদিকে ফেসবুকে কমেন্ট সেকশনে অনেকে অনেক কমেন্ট করেছে গল্পের পরবর্তী অংশগুলো তাড়াতাড়ি রিলিজ করার জন্য। একটু পরে আমাতুল্লাহ এসে তার নিয়মিত কফিটা দিয়ে চলে গেল। আয়েশা নামাজ পড়ে মায়ের কাছে গেল। আয়েশা বলল, আম্মু কি করো? এই তো তোর জন্য খাবার সাজালাম, নে এবার চুপটি করে খেয়ে নে। মা, খাবো না। সে কি কথা মা, না খেলে তো শরীর খারাপ করবে। সে সকালে হয়তো ওই বাড়িতে নাস্তা খেয়েছিস, এখন পর্যন্ত আর কিছুই খাসনি। তুমি খাইয়ে দাও। বড় হয়েছিস কিন্তু এখনো অভ্যাস পাল্টেনি। তোমার মেয়ে তো তাই। আয়েশার মা তাকে খাইয়ে দিলেন। তখন আয়েশা বলল, আকাশ ছোট ভাই কোথায়? তাকে যে দেখলাম না। কোথায় আর হবে, হয়তো কোথাও বন্ধুদের সাথে খেলাধুলা করছে। ও ভালো, খেলুক। এই বয়সে না খেললে কখন খেলবে? তোর আশকারা পেয়ে পেয়েই তো ছেলেটা দিন দিন আরো দুষ্ট হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ হবে না। তা বাবা কই? এখনো দোকান থেকে ফেরেনি। হয়েছে মা, আমি আর খেতে পারবো না, অনেক খেয়ে ফেলেছি। আর 2 লোকমা খা মা। কি 2 লোকমা? আমি পারবো না, আর 1 লোকমাও খাবো না আমি। লক্ষ্মী মা আমার, আর মাত্র 2 লোকমা। কোনো আলগা পিড়িতে কাজ হবে না, আমি আর খেতে পারবো না। এটা বলেই আয়েশা তার রুমে চলে গেল। গিয়ে খাটে শুয়ে পড়ল। পাখা চলছে, হাওয়া এসে শরীরে গায়ে লাগছে। পাখার হাওয়াতে আয়েশার পড়ার টেবিলের উপরের কাগজের ঝুমকোটা নড়ছে। তার চোখের ছোট ছোট পাপড়িগুলো কিঞ্চিত পরিমাণে নড়ছে। চোখটা একটু বন্ধ করতেই আব্দুল্লাহর কথা মনে পড়ে গেল। আবার চোখ বন্ধ করে তার কথা ভাবতে লাগলো। মনে মনে নিজেকে প্রশ্ন করছে, আচ্ছা আমি শুধু আব্দুল্লাহকে নিয়ে ভাবি কেন? তাকে নিয়ে ভাববার কারণটা কি? আর আজকে তৃষার সাথে আব্দুল্লাহকে দেখেই বা
আমার মন খারাপ হয়ে গেল কেন? তবে কি কিন্তু আমি ভালোবাসলেই তো হবে না। ও যে ছেলে বাবা, আমার তো মনে হয় আমাকে ভালোবাসবে না, কারণ ও তো প্রেম ভালোবাসা পছন্দ করে না। তখনই আমাতুল্লাহর দেওয়া ফোন নাম্বারে আর এফবি আইডিটার কথা মনে পড়ে গেল। তাড়াতাড়ি ব্যাগ থেকে কাগজখানা বের করে নাম্বারটা মোবাইলে সেভ করলো দাড়িওয়ালা দিয়ে। সাথে সাথে এফবিটাও লগ ইন করলো। লগ ইন করে সার্চ বক্সে আবদুল্লাহর আইডিটা সার্চ করলো, কিন্তু ঠিক কোনটা তার আইডি তা খুঁজে পাচ্ছে না বা নিশ্চিত হতে পারছে না। সাথে সাথে আয়শা দৌড়ে মায়ের কাছে গেল। গিয়ে তার মায়ের মোবাইল থেকে জাহানারা বেগমের নাম্বারটা তার মোবাইলে তুলে নিয়ে আবার তার স্থানে অর্থাৎ রুমে ফিরে এলো। এসে জাহানারা বেগমের মোবাইলে কল দিলেন আমাতুল্লাহর সাথে কথা বলার জন্য। মোবাইলে রিং হচ্ছে। আয়শার হয়তোবা ভাগ্য ভালো ছিল ওই দিন, তাই কলটা আমাতুল্লাহ ধরল। আয়শা বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আয়শা বলছি, তুমি কি আমাতুল্লাহ? জি আপি, আমি আমাতুল্লাহ। ভালোর খবর নিয়ে কিছুক্ষণ গল্প সল্প করে আয়শা বলল, আচ্ছা তোমার ভাইয়ার ফেসবুক আইডির প্রোফাইল পিকচারটা কি? তার আইডি নামে তো আরো অনেক আইডি আছে, তাই ওনারটা ঠিক চিনতে পারছি না। হো সেটা, আচ্ছা বলছি। ভাইয়ার ফেসবুক আইডির প্রোফাইল পিকচার হলো তাসবিহ হাতে নেওয়া একটা হাতের ছবি, হাতের পেছনে সূর্যের আলো। হো ধন্যবাদ আমাতুল্লাহ। ধন্যবাদ লাগবে না, শুধু একটা কাজ করতে হবে। কি কাজ? ভাইয়াকে আমার নাম বলো না কেমন? আর তুমি এত টেনশন করছো কেন? আগেও তো বলেছি তোমার নাম বলবো না, টেনশন করো না। ধন্যবাদ আপি। আচ্ছা আমি তাহলে এখন রাখি, কেমন? ওকে আপি, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। সাথে সাথে আবার ফেসবুক আইডি থেকে সেই হাতে তাসবিহ নেওয়া একটা হাতের ছবি, হাতের পেছনে সূর্যের আলোর ছবি দেওয়া ফেসবুক আইডিটা খুঁজতে লাগলো। একটু খুঁজতেই পেয়ে গেল আইডিটা। ভেতরে ঢুকতে দেখে লক দেওয়া, অর্থাৎ ফ্রেন্ড না হলে ভেতরে যেতে পারবে না। কি আর করার, 7-5 না ভেবে ফ্রেন্ড রিকোয়েস্ট করলো আয়শা। আয়শার আইডির নাম তার দেওয়া ছিল না, তাই আয়শা ভাবলো যে আমার আইডি আব্দুল্লাহ চিনতে পারবে না। আব্দুল্লাহ একটা গল্পের শেষের দিকে এসেছে, অর্থাৎ গল্পের ইতি সবেমাত্র টানবে, তখনই ফেসবুকে নোটিফিকেশন এলো। দেখে একটা অচেনা আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট এলো। আব্দুল্লাহ ভাবলো সারাদিন তো কত ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, তাই এটা তেমন কিছু না, তাই একসেপ্ট না করে রেখে দিল। আবার গল্পের ইতি টানতে চলে গেল। গল্পের ইতিও টেনে দিল। ইতি টেনে সাথে সাথে ফেসবুকে আপলোডও দিয়ে দিল। এদিকে আয়শা বারবার আব্দুল্লাহর আইডিটাতে ঘুরে আসছে তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে কিনা দেখার জন্য। বরাবরই সে নিষ্ফলভাবে ফিরে আসে। দেখতে দেখতে মাগরিবের আজান দিয়ে দিল। আব্দুল্লাহ মসজিদে চলে গেল। আয়শা উজু করে জায়নামাজে দাঁড়িয়ে গেল। আব্দুল্লাহ নামাজ পড়ে ফিরোজের কাছে চলে গেল 15 থেকে 20 মিনিট ইসলামের কাছে জ্ঞান আহরণ করার জন্য। আব্দুল্লাহ বলল, আসসালামু আলাইকুম। ফিরোজ বলল, ওয়ালাইকুম আসসালাম। কিরে দোস্ত, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তুই? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তা আজকে কি কি শিখে আসলি মাদ্রাসা থেকে? আমাকে সব শোনাতো। আজকে মাদ্রাসা তেমন কিছু শেখা হয়নি। চল আজকে তোকে বর্তমানের কিছু হারাম কাজ সম্পর্কে জানাই, যেগুলো সচরাচর সবাই হারামের চোখে দেখে না। ও তবে তাই হোক, বল। ফিরোজ বলল, আমাদের বর্তমান সমাজে দেখা যায় অনেকে তাদের গার্লফ্রেন্ড নিয়ে বা অচেনা কোনো মেয়েকে নিয়ে তারা দিব্যি বাইকে করে রিকশায় করে ঘুরে। এই সবই কিন্তু হারাম। মাহারাম কোনো মহিলা ব্যতীত অন্য কোনো রমণীর সাথে হাঁটা চলা, ঘোরা ফেরা, রিকশায় একসাথে বসা, বাইকে করে একসাথে যাওয়া ইত্যাদি এই সবই হারাম। অথচ বর্তমানের আমাদের যুব সমাজ থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠরা পর্যন্ত তা হারামের চোখে তো নয়ই, বরং সেটাকে বর্তমানের নিয়ম বা সংস্কৃতির বলে গণ্য করে। আব্দুল্লাহ জানার উদ্দেশ্যে বলল, মাহারাম কি আর কারাই বা মাহারাম? ফিরোজ বলল, মাহারাম মানে হলো হারাম, অর্থাৎ যাদেরকে বিবাহ করা হারাম তারা ব্যতীত। ও বুঝেছি। কাজেই এগুলো থেকে সাবধানে থাকিস, কেমন? ঠিক আছে বন্ধু। আচ্ছা এবার তাহলে আমি আসি, কেমন? ওকে, সাবধানে যাস, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। বলেই হাঁটা ধরল বাড়ির উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে ভাবছে, আজকে মনে হয় ফিরোজ কথাগুলো আমাকে উদ্দেশ্য করে বলেছে। সে হয়তো আজকে আমাকে আর আয়শাকে একসাথে বাইকে দেখেছে। তার মানে এভাবে বাইকে করে মাহারাম মহিলা ব্যতীত কারোর সাথে যাওয়া হারাম। যাক, একটা মাসালা শিখে নিলাম, আর হবে না এমন ভুল। ফিরোজের এটা একটা ভালো অভ্যাস। ও কাউকে সরাসরি তার দোষ উল্লেখ করে কোনো কিছু বলে না, এমনভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলে যে যাকে উদ্দেশ্য করে বলে সে আপনা আপনি তা খুব সহজে বুঝে নিতে পারে। যেমনটা হলো আজকে আব্দুল্লাহর সাথে। ভাবতে ভাবতে বাড়িতে চলে এলো আব্দুল্লাহ। রুমে এসেই কালকের কলেজের পড়া পড়তে বসে গেল। আয়শা নামাজ শেষ করে আবার ফেসবুকে লগ ইন করলো, দেখলো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো কিনা। না, এখনো করেনি। কি করা যায়? একটা কল দিব আব্দুল্লাহকে। কল দিয়ে বলি যে আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করার জন্য। আমার পরিচয় না হয় বলবো না তাকে। ভাবতে ভাবতে মোবাইলের কন্ট্যাক্ট লিস্টে গিয়ে দাড়িওয়ালা দিয়ে সেভ করা নাম্বারটাতে কাঁপা কাঁপা হাতে কল দিল। রিং হচ্ছে। অচেনা নাম্বার দেখে আব্দুল্লাহ কলটা রিসিভ করলো না। ভাবলো হয়তো ভুলে দিয়েছে।
আবার কল এলো। এবার আব্দুল্লাহ কলটা রিসিভ করলো না। আননোন নাম্বার থেকে কল এলে তার একটা নিয়ম আছে, সেটা হলো 3 বার কল না করলে আব্দুল্লাহ কলটা রিসিভ করে না। তাই আর একবার কল করলে তখন না হয় রিসিভ করবে। আয়শা ভাবল, না না, আর কল দেওয়াটা ঠিক হবে না, উনি হয়তো পড়ালেখা করছেন, এসার পরে না হয় কল করবো আরেকবার। দূর, কখন যে ঘুমানোর সময় হবে। আজকে সময় যেন এগোচ্ছেই না, সবাই ঘুমিয়ে পড়লে তখন বইটা পড়ব, এই চিন্তায় রুমে পায়চারি করছিল তৃষা। এদিকে এশার আজান দিয়ে দিল। আব্দুল্লাহ নামাজ পড়ে সবার সাথে খাবার খেয়ে যথানিয়মে ছাদে চলে গেল। রাতে স্নিগ্ধ হাওয়া খাচ্ছে আর মুখে আস্তে আস্তে একটা গজল গাইছে। তখনই আবার ওই অচেনা নম্বর থেকে কল এলো। আব্দুল্লাহ মনে মনে বলল, কি আশ্চর্য, কে এটা, কে হতে পারে, কে হতে পারে ভাবতে লাগলো। ভাবতে ভাবতে কলটা রিসিভ করলো। কলের রিসিভ হওয়া দেখে আয়শার মুখে চিকন ঘাম দেওয়া শুরু করলো। আয়শা প্রস্তুতি নিয়ে বলল, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ ভালো, আর আপনি? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু দুঃখিত, আমি আসলে আপনাকে সঠিক চিনতে পারিনি, কে আপনি? আয়শা কি বলবে না বলবে দোটানায় পড়ে গেল। ভাবলো, না, এখন পরিচয় দেওয়া যাবে না, এতে খারাপ ভাববে। আয়শা বলল, আমি আপনার গল্পের নিয়মিত পাঠক হতে চাই। সেটা তো ভালো, কিন্তু মোবাইলে কেন কল দিলেন? আমি তো মোবাইলে গল্প শোনাই না। না মানে আসলে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছিলাম তো, কিন্তু আপনি তো অ্যাকসেপ্ট করেননি এখনো, তাই ভাবলাম মোবাইলে কল করে বলে দিই অ্যাকসেপ্ট করার জন্য। ও, বিষয়টার জন্য দুঃখিত, অ্যাকসেপ্ট করে নেব। আইডির নাম কি? আয়শা আইডিটার নাম বলল। ওকে, কিন্তু আপনি আমার মোবাইল নাম্বার কোথায় পেলেন? পেয়েছে আপনারই কোনো এক নিকটাত্মীয়র কাছ থেকে। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আব্দুল্লাহ কিছু বলার আগেই কলটা কেটে দিল। কিরে বাবা, এটা কি হলো? ওই মেয়েটা কে, আর আমার নাম্বারই বা কই পেল? ইত্যাদি চিন্তা করতে করতে রুমে এলো। এসেই আগে ওই ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলো, করেই শুয়ে পড়ল। ও আবার বেশি রাত সজাগ থাকে না, সর্বোচ্চ 9:30 থেকে 10টা পর্যন্ত সজাগ থাকে, তাই আজকেও থাকলো না। এদিকে তৃষা এদিক সেদিক তাকিয়ে দরজাটা বন্ধ করে লাইট অফ করে শোয়ার ভান করল, সবাই যাতে মনে করে যে তৃষা এখন শুয়ে পড়েছে। আস্তে করে বিছানা থেকে উঠে আবার পিসিটা অন করে প্যারাডক্সিক্যাল সাজিদ বইটা ওপেন করলো। বইটা ওপেন করতে আসলো প্যারাডক্সিক্যাল সাজিদ, লেখক আরিফ আজাদ, গার্ডিয়ান প্রকাশনী। তৃষা কিছুটা নিচে গিয়ে বইয়ের সূচিপত্রগুলো পড়া শুরু করলো। প্রথম সূচি, একজন অবিশ্বাসীর বিশ্বাস। তৃষা প্রথম সূচিটা দেখেই একটু অবাক হলো, মনে মনে বলল, অবিশ্বাসের বিশ্বাস, ইন্টারেস্টিং তো। তখন পড়া শুরু করলো অবিশ্বাসের বিশ্বাস। এদিকে আয়শা নিজেকে কেমন যেন অপরাধী অপরাধী বলে মনে হচ্ছে। আব্দুল্লাহ আমার পরিচয় জানতে চাইলো, আর আমি কিনা তার মুখের ওপর কলটা কেটে দিলাম। দূর, কাজটা ঠিক হয়নি। আবার কল করে কি সরি বলবো নাকি? না না, এখন কল করাটা ঠিক হবে না, পরে কোনো একদিন বলে দেব। এসব চিন্তা করতে করতে আয়শার চোখেও ঘুমের প্রজাপতি এসে বসে গেল। তৃষা বইটা পড়ছেই তো পড়ছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে কোনো খোঁজখবর নেওয়ারও সময় যেন তার নাই। দেখতে দেখতে তৃষা প্রথম সূচিটা পড়ে শেষ করলো। একে একে পুরো বই পড়ে ফেললো। মনে মনে ভাবলো, আসলে তো বইটা অনেক সুন্দর, এটা না পড়লে তো অনেক রহস্য অজানাই থেকে যেত আজীবন। তখন ঘড়ির কাঁটার দিকে চেয়ে দেখে রাত তখন প্রায় 3টা বাজে। কখন যে সময়টা চলে গেল তৃষা খেয়ালই করেনি। এবার তৃষা ঘুমাতে চলে গেল। খুব ভোরে আজানের সাথে সাথে ঘুম থেকে উঠল আব্দুল্লাহ। নামাজ জামাতে মসজিদ থেকে পড়ে এলো। নাস্তা খেয়ে এসে কলেজের পড়াটা আরও একবার চোখ বুলিয়ে নিল। যাই হোক না কেন, ওর পড়া ঠিক থাকে। আয়শাও ঘুম থেকে উঠে নামাজ পড়ে নাস্তা খেয়ে 2-1 কলম পড়ালেখা করে কলেজের জন্য প্রস্তুত হচ্ছে। তখনই মনে পড়ল ওর ফ্রেন্ড রিকোয়েস্টের কথা। সাথে সাথে ফেসবুকে লগ ইন করে দেখে আসলো। দেখলো যে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে। খুশিতে তার মন ভরে এলো। আবেগটাকে আর অলৌকিক সুতা দিয়ে অলৌকিকভাবে বেঁধে রাখতে পারল না আয়শা। সাথে সাথে ছোট্ট একটা টেক্সট করলো, ধন্যবাদ। আব্দুল্লাহর মোবাইল তখন চার্জে লাগানো ছিল, ডাটা অফ অবস্থায়, তাই কোনো টেক্সট তার মোবাইলে তখন শো করেনি, আর টেক্সট আসার আওয়াজও হয়নি, তাই তখন টেক্সটটা সিনও করতে পারেনি। এদিকে তৃষা মহারানী এখনও নাক ডেকে ডেকে ঘুমিয়ে যাচ্ছে। কলেজের আর মাত্র 40 মিনিট বাকি আছে। তৃষার ছোট বোন লক্ষ্মী এ নিয়ে 3 বার তার দরজায় টোকা দিয়ে আপু আপু বলে ডাক দিয়ে গেল, কিন্তু মহারানীর কোনো সাড়া নেই। উনি ওনার মতো ঘুমিয়ে যাচ্ছে। 2 বোনের মধ্যে খুব ভালো সম্পর্ক। তার ছোট বোন বুঝতে পারছিল না কিভাবে তার আপুকে ঘুম থেকে তুলবে। এদিকে তৃষার তো কলেজের সময় হয়ে এলো। তখনই মাথায় একটা বুদ্ধি এলো। দৌড়ে চলে গেল তার মায়ের রুমে। মা ঘরে নাই, উনি সবার জন্য জলখাবার তৈরিতে ব্যস্ত। লক্ষ্মী মায়ের মোবাইল থেকে তৃষার নাম্বারে কল দিল, কারণ মোবাইলটা তার বালিশের পাশে থাকবে। মোবাইল আওয়াজ আর কাঁপাকাঁপির ফলে হয়তো আপু ঘুম থেকে উঠতে পারে। কলের আওয়াজে তৃষা ঘুম থেকে উঠল। ঘুম ঘুম চোখে নাম্বারটা না দেখে কলটা রিসিভ করে কানের উপর রেখে দিল। হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যালো মেলো রাখ, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ, বড় ভাই আসছে তোর রুমের দিকে। আপু তোর কপালে আজকে মনে হয় সাইক্লোন আসছে,
বাঘের মতো ভয় পেত দুই বোন বড় ভাইয়াকে। তৃষা ক্ষণমাত্র বিলম্ব না করে এক লাফ দিয়ে ঘুম থেকে উঠে মোবাইলটা খাটের উপর ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল ওয়াশরুমে। ওয়াশরুম থেকে ফিরে এসে হাত মুখের পানি মুছে দরজাটা খুলে দিয়ে লক্ষ্মী মেয়ের মতো পড়ার টেবিলে পড়তে বসে গেল, যেন সে খুব পড়ছে এমন ভান করলো। তখনই মাথায় আসলো, কিরে কলটা কে করলো আর কথাটাই বা কে বলল। ততক্ষণে লক্ষ্মী এসে তার টেবিলের পাশে দাঁড়িয়েছে, মুচকি মুচকি হাসছে। তৃষা তার দিকে তাকিয়ে সব বুঝে গেল। বেশি সময় লাগলো না। তৃষা লক্ষ্মীর মুখের দিকে তাকিয়ে দুর্বল কণ্ঠে বলল, লক্ষ্মী তুই এমন করলি কেন আজ? বেশ করেছি, সেই কখন থেকে তোকে ডেকে যাচ্ছি জানিস, তাই বলে এমন করবি? সরি আপু, আমার কিচ্ছু করার ছিল না। তুই ঘড়ির দিকে তাকিয়ে দেখ কয়টা বাজে। তৃষা ঘড়ির দিকে তাকাতেই ওর চোখ যেন কপালে উঠে গেল। তাড়াতাড়ি বই পুস্তক বন্ধ করে ব্যাগ ভরে মুহূর্তের মধ্যে কলেজের জন্য প্রস্তুত হয়ে গেল। ছোট বোন লক্ষ্মী তো হা করে তাকিয়ে আছে, মনে মনে বলছে, বাবা আমার আপু যে এত ফাস্ট, আগে তো জানতাম না। আরো আগে ডাকলি না কেন? ডাকলাম তো, তুই তো উঠিসনি। হো, তো নাস্তা খাবি না? হালকা একটু খাবো, সময় নাই তো বেশি। আর 25 মিনিট আছে। তা ড্রাইভারকে চলে এসেছে? এই তো 10 থেকে 15 মিনিট হলো চলে এসেছে। আচ্ছা চল নাস্তা খেয়ে আসি। তারপর দুই বোন একসাথে নাস্তা খেয়ে নিল। তৃষা গাড়িতে উঠে গেল। গাড়িও কলেজের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। আয়শা বলল, আচ্ছা বাবা সাবধানে যাব, তুমি চিন্তা করো না, এখন তাহলে আসি। বাবা মা বলল, ওকে মা যা, আল্লাহ হাফেজ। ওকে আল্লাহ হাফেজ। আয়শা উঠে গেল গাড়িতে কলেজের উদ্দেশ্যে। এদিকে আব্দুল্লাহ উঠে গেল গাড়িতে। আজকে বাইক নেয়নি। মায়ের জোর করা সত্ত্বেও বাইকে করে কলেজে যায়নি আজকে। কলেজে সবাই যথারীতি চলে এলো। সবাই যে যার মতো জায়গা নিয়ে বসে গেল। ক্লাসও দিব্যি চলে গেল। আবার ছুটি শেষে আব্দুল্লাহ লাইব্রেরিতে চলে গেল। তৃষাও এলো একটু পরে। আব্দুল্লাহ আজকে আবার ওই একই উপন্যাসের বইটা পড়া শুরু করলো কালকের অংশ থেকে। তৃষা বলল, হ্যালো কেমন আছেন? আব্দুল্লাহ বলল, আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমিও। এখনো ওই একই উপন্যাসটাই পড়ছেন, শেষ হয়নি? না হয়নি। তা আজকে কি প্রয়োজনে আসলেন? না তেমন কিছু না। ও, তা বইগুলো কি পড়া শুরু করেছেন? কালকে রাতে একটা শেষ করেছি পড়ে। একটা পুরো শেষ করে ফেলেছেন? জি। কোনটা? প্যারাডক্সিক্যাল সাজিদ 1 পড়েছেন তো পুরোটা নাকি? না না, পুরোটাই পড়েছে। ভালো, কি কি বুঝলেন? অনেক কিছুতে বুঝলাম। আপনাদের আল্লাহ সম্পর্কে জানলাম, তাকদীর সম্পর্কে জানলাম, আপনাদের আল্লাহ যে সৃষ্টি নয় তাও জানলাম, কোরআনের কিছু বৈজ্ঞানিক তথ্য জানলাম, কোরআনের সম্পর্কে জানলাম, ইত্যাদি আরো তো অনেক কিছুই জানলাম। ও, আপনি তো দেখছি ভালোই জেনে নিয়েছেন। জি, আপনার সাহায্যে আর কি। তা আজকে কোনটা পড়বেন? আজকে দ্বিতীয়টা পড়ব। ওকে, ভালো করে মন দিয়ে পড়বেন, অনেক কিছু উপলব্ধি করতে পারবেন। ওকে, আচ্ছা আমার গাড়ি মনে হয় চলে এসেছে, আজ আমি যাই। আচ্ছা যান, বাই। আয়শা যেই মাত্র লাইব্রেরিতে ঢুকছিল তখনই আব্দুল্লাহ বের হওয়ার জন্য দাঁড়িয়েছিল। আয়শা বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলে যাচ্ছেন নাকি? অনেকক্ষণ তো হলো। ও আচ্ছা, তাহলে চলুন। আচ্ছা, প্রতিদিন আপনি আমার কাছে এখানে লাইব্রেরিতে আসেন কেন? না, আজকে একটা কাজে এসেছি। ও আচ্ছা, চলুন যেতে যেতে কথা বলবো। আব্দুল্লাহ আর আয়শা যেতে যেতে কথা বলল। ও, তার মানে কালকে রাতে আপনি আমাকে কল দিয়েছিলেন? জি, আই এম এক্সট্রিমলি সরি। ও ইটস ওকে, বাট আমার আইডি আর মোবাইল নাম্বারটা কোথায় পেলেন? আসলে যার কাছে পেয়েছি সে বলতে নিষেধ করেছে। ও আচ্ছা, যাক তাহলে। দেখতে দেখতে দুজনে কলেজের গেটের কাছে চলে এলো। আয়শা বলল, দাঁড়িয়ে আছেন কেন? আজকে বাইক আনেননি? জি না, আমি বাইকে করে আসতে পছন্দ করি না। ও, তাহলে চলুন না আজকেও একসাথে গাড়িতে করে যাই। দুঃখিত, আমি পারবো না, ওই দিন বাধ্য হয়ে উঠেছি। সমস্যা কি? উঠলে কথা না বললেই তো হয়। আর দূরে বসবেন, সমস্যা কি? না পারবো না। এই তো একটা গাড়ি এলো, যান এটাতে করে আপনি চলে যান, আমি পেছনের একটাতে করে যাব। চলুন না প্লিজ। আরে না। আচ্ছা থাক, আর জোর করবো না, যাচ্ছি আমি। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। আয়শা গাড়িতে উঠে গেল মন খারাপ করে। কিছুক্ষণ পরে আব্দুল্লাহ পেয়ে গেল গাড়ি। দুজনেই যে যার বাড়িতে চলে আসলো। আবার আগের শিডিউল অনুযায়ী আব্দুল্লাহ তার কাজ করে যাচ্ছে। আয়শা বলল, মা আন্টিরা তো বৃহস্পতিবারে আসছে, তাদের জন্য কি বাজার সাজার করেছো? মোটামুটি। দেখ তুই আর কি কি লাগবে, কিছু লাগলে তোর আব্বুকে কল করে বলে দে, দোকান থেকে আসার সময় নিয়ে আসবে না হয়। ওকে মা। আয়শা সবকিছু দেখে নিল, যা যা লাগবে তা তা নোট করে আব্বুকে কল করে বলে দিল। আব্দুল্লাহ বসে বসে আজকে আরেকটা নতুন গল্প লিখছে। সবেমাত্র ভূমিকাটা শুরু করলো, তখনই তার মা এসে পাশে বসলো। বলল, বাবা কি করিস? এই তো মা, একটু লেখালেখি আর কি। ও ভালো, শোন তোকে একটা কথা বলবো, রাখবি? অবশ্যই মা, আমি কি তোমার কথা ফেলতে পারি? শোন, কালকে তো বৃহস্পতিবার, তাই ভাবছি কালকে যেহেতু তোর কলেজ তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, তুই আমি আমাতুল্লাহ সহ আমরা একজনের বাসায় যাব তাকে দেখতে। কার বাসায়? আছে সেটা না হয় সেখানে গেলেই দেখতে পাবি। আমি বুঝেছি। কি বুঝলি? তোমরা আবার আমাকে নিয়ে বিয়ের জন্য মেয়ে দেখতে যাবে, তাই তো?
বিশ্বাস কর বাবা, এবারে যাকে দেখতে যাব না সে তো এত সুন্দরী যে মনে হয় না আর কোনোদিন এমন মেয়ে দেখেছিস তুই। শুধু সুন্দরী নয়, যেমন মায়াবী চেহারা তেমনই তার চালচলন, খুব পর্দা করে চলে। আমার মনে হয় না আজ পর্যন্ত তাকে কোনো বেগানা পুরুষ দেখেছে বলে। খুব দিনদারও, অনেক ভালো। আব্দুল্লাহ মনে মনে ভাবছে, কি রে, বাবা মা কি ওই দিন ক্লাসে ছিল নাকি? তা না হলে আমি আমার ভবিষ্যৎ জীবনসঙ্গিনীর যে বিবরণ দিয়েছি তার প্রায় অনেকটাই আম্মুর বর্ণনার সাথে মিলে যাচ্ছে কেন? নাকি কেউ আম্মুকে বলে দিয়েছে? ইত্যাদি চিন্তা করতে থাকলো সে। তখন জাহানারা বেগম তার কাঁধে হাত দিয়ে বলল, কি রে বাবা, কি ভাবছিস? না মা, তেমন কিছু না। তাহলে আমাদের সাথে তুই যাচ্ছিস তো, তাই না? কিন্তু মা, বিশ্বাস করো আমার এখন একটু বিয়ে করতে ইচ্ছে করছে না। বুঝেছি, মরার আগেও তুই তোর এই মাকে কাঁদিয়ে যাবি, তাই তো? কাঁদা, আরো কাঁদা, যত পারিস কাঁদা। যখন মরে যাব তখন দেখব কে তোর কাছে বারবার আসে বিয়ে করতে বলার জন্য। কথাটা বলে জাহানারা বেগম অনিচ্ছা সত্ত্বেও কেঁদে দিলেন। আব্দুল্লাহ আর সইল না, বলল, আবার কেঁদে দিলে তো? কতবার বলেছে যে আমার সামনে যেন তোমার চোখ থেকে এক ফোঁটা অশ্রু না পড়ে। আব্দুল্লাহ হাত দিয়ে মায়ের চোখের পানি মুছছিল। আবার মা বলল, আমি কি করব? তুই তো বারবার আমাকে কষ্ট দিয়ে কাঁদাচ্ছিস। ওকে, আর কষ্ট দেব না, এখন কান্না বন্ধ করো তো দেখি। ওকে, যা, বন্ধ করলাম। আর কখনো আমার সামনে কাঁদবে না, মরার কথাও বলবে না, ঠিক আছে তো? না, ঠিক নেই। কেন, আবার কি হলো? আগে বল, আমাদের সাথে যাবি কিনা? আব্দুল্লাহ কিছুক্ষণ ভেবে নিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমি যাব, তবে আমার পছন্দ না হলে হবে না বলে দিচ্ছি। মা বলল, আলহামদুলিল্লাহ, অবশ্যই তোর পছন্দ হবে, দেখে নিস, অনেক ভালো মেয়ে। সেটা ওখানে গেলেই বোঝা যাবে। মা বলল, আচ্ছা আমি যাই। আচ্ছা যা। আব্দুল্লাহ এখন বসে বসে ভাবছে কিভাবে কালকের কথাগুলোর সাথে মায়ের কথাগুলো মিলল। কে বলল? মেহেদি নয় তো? দাঁড়া, তাকে একটা কল করি। হ্যাঁ বল, কি সেবা করতে পারি? তোর সেবার খাত কিলাই। আগে তুই আমার একটা প্রশ্নের সঠিক উত্তর দে। কি বল? কালকে যে আমি ক্লাসে আমার ভবিষ্যৎ জীবন সঙ্গিনীর বৈশিষ্ট্য কেমন হবে তা বলেছিলাম, ওইগুলো কি তুই আমার আম্মুকে বলেছিস নাকি? আরে পাগল নাকি তুই? আমি কেন বলতে যাব? কেন রে দোস্ত, কি হয়েছে? আব্দুল্লাহ সব কাহিনী খুলে বলল। মেহেদির সাতচন্নির মতো হাসির আওয়াজ ভেসে আসছে মোবাইলের ভেতর দিয়ে। এই, তুই হাসছিস কেন? আমি সব বুঝে গেছি ব্রো। কি বুঝলি? আমার মনে হয় তোরা আর কাউকে নয়, কালকে আয়শাকেই দেখতে তার বাড়িতে যাচ্ছিস। ভালো হবে কিন্তু, মেয়েটা অনেক ভালো। ওই, এটাও তোর ধারণা, আর আমি ধারণার উপর শেয়ার হয়ে কাজ করি না। মেহেদি বলল, কালকে ওখানে গেলেই দেখতে পাবি আমার ধারণা সত্য না মিথ্যা। ওকে, দেখা যাবে। তো আমাকে নিবি না যাওয়ার সময়? অবশ্যই, তুই কালকে একেবারে তৈরি হয়ে কলেজে আসিস, একসাথে বাড়িতে এসে তারপর বাইকে আমরা যাব, ঠিক আছে? না, যাব না আমি। কেন, কি হলো আবার? তুই তো আমাকে প্রথমে বলিসনি যাওয়ার জন্য। আমি বলার কারণে এখন আমাকে দাওয়াত দিচ্ছিস। আমি কি এত ছ্যাঁচড়া নাকি যে নিজে দাওয়াত চেয়ে তারপর যাব? আব্দুল্লাহ বলল, এত নাটক করিস না তো। আমাকে দাওয়াত দেওয়ার সময়টা দিয়েছিস তুই, আমি বলার আগেই তো তুই বলে ফেললি। আর তাছাড়া আজ পর্যন্ত তোকে ছাড়া কোনো মেয়ে দেখতে গিয়েছে আমি, বল? তা অবশ্য ভুল বলিসনি। আচ্ছা, আসবো। মনে থাকে যেন। ওকে ওকে, থাকবে। ওকে, এখন তবে রাখছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বাকি 4টা বই ডাউনলোড করে তৃষা মনে মনে ভাবছে, দূর, কিচ্ছু ভাল লাগছে না, এখনো 4টা বই পড়া বাকি আছে। এদিকে এখন পড়তেও পারছি না। সবসময় শুধু ভেতরে একটা ভয় কাজ করে আসছিল, যেটার কারণে বাকি বইগুলো পড়ার সুযোগ পাচ্ছে না তৃষা। হঠাৎ তার মাথায় এলো যে পরশু তো শুক্রবার, কাজেই বৃহস্পতিবার সারা রাত বাকি যা থাকবে সেগুলো পড়তে পারবো, যেহেতু পরের দিন ক্লাসের কোনো ঝঞ্ঝাট নেই। ভাবতেই তার মনটা ক্ষণিকের জন্য পুলকিত হয়ে উঠল। আয়শার বিকেলে একটাই কাজ হয়, বাড়ির পাশের বাকি মেয়েগুলোর সাথে জমিয়ে আড্ডা দেওয়া, আর না হয় একটু ফেসবুকিং করা। তবে আজকে আর আড্ডা দেয়নি। ফেসবুকে লগ ইন করে চলে গেল আব্দুল্লাহর গল্পের আইডিটাতে। ওখানে গিয়ে কয়েকটা গল্প পড়া শুরু করে দিল। পড়তে পড়তে মাগরিবের আজানের আওয়াজ ও শুনতে পায়নি আয়শা। মা এসে বলল, কিরে, মোবাইলে কি করছিস? মাগরিবের আজান তো দিয়ে দিল, নামাজ পড়বি না তুই? আজান দিয়ে দিয়েছে? কই, আজান তো শুনলাম না। বাইরে তাকিয়ে দেখি সূর্যি মামা চলে গেছে, তার আলোর ছড়ানোর দায়িত্বটা দিয়ে গেছে চাঁদ মামার কাছে। সরি মা, খেয়াল করিনি, আসলে খুব সুন্দর একটা গল্প পড়ছিলাম তো, তাই আর কি। আচ্ছা হয়েছে, এখন ওযু করে নামাজ পড়ে নে। ওকে মা, যাচ্ছি। আব্দুল্লাহ নামাজ পড়ে তার শিডিউল অনুযায়ী আজকেও ফিরোজের কাছ থেকে মাসাআলা মাসাইল কিছু শিখে আবার বাড়িতে এসে পূর্বের ন্যায় কলেজের পড়া পড়তে বসে গেল। আয়শাও পড়তে বসলো। বসতে পারল না শুধু তৃষা। তার চিন্তা কখন সে পিসিটা অন করে প্যারাডক্সিক্যাল সাজিদ 2 বইটা পড়তে পারবে সেটা নিয়ে। চেয়ারে ঠিকই বসে আছে, কিন্তু মন রয়েছে তার পিসির ভিতরে। এ কারণে সে আজকে কলেজের কয়েকটা বিষয়ের পড়াও ঠিকমতো স্যারকে শোনাতে পারেনি। প্রকৃতির যথানিয়মে এসার সময় শেষ হয়ে গেল। সবাই যে যার মতো কাজ চালিয়ে গেল। প্রতিদিনের ন্যায় আজকেও আব্দুল্লাহ ছাদের উপর গেল। গিয়ে তখন ডাটা অন করতে দেখে আয়শার আইডি থেকে সেই ভূমিকাহীন ক্ষুদ্র মেসেজ।
একটু মুচকে হাসলো সে। মেসেজটা সিন করলো, বাট কোনো রিপ্লাই সে দিল না। একটু ঘুরে আবার রুমে ঘুমোতে চলে গেল। এদিকে আয়শা দেখে তার মেসেজটা সিন হয়েছে, কিন্তু কোনো রিপ্লাই আসলো না। তাই সেও আর আগ বাড়িয়ে কোনো মেসেজ দিল না, শুয়ে গেল। থ্যাঙ্কস গড, এবার আমি নিশ্চিন্তে বইটা পড়তে পারবো। বসে গেল পিসিটা অন করে। দ্বিতীয় বইটা শেষ না হওয়া পর্যন্ত সে বসা থেকে উঠল না। রাত 2টার শেষের দিকে বইটা পড়া শেষ হলো। পিসিটা অফ করে শুতে চলে গেল তৃষা। শুয়ে শুয়ে বইয়ের পড়া বিষয়গুলো ভাবছে, আর তার মন যেন আপনা আপনি জানান দিচ্ছে যে আসলে তো ইসলামই শ্রেষ্ঠ ধর্ম। তবে আমাকে বাকি বইগুলো না পড়া পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে আসা ঠিক হবে না। ভাবতে ভাবতে ঘুম চলে এলো। তবে আজ সকালে তৃষা যথাসময়ে উঠতে পেরেছে, কালকে মোবাইলে অ্যালার্ম দেওয়ার কারণে। তাই নাস্তা খেয়ে কলেজের উদ্দেশ্যে সেই নির্ধারিত গাড়িতে উঠে গেল। আয়শা নামাজ পড়ে নাস্তা খেয়ে এসে কলেজের পড়াটা দেখছিল। তখন তার মা এসে বলল, আয়শা মা, আজকে তোর কলেজে যাওয়া লাগবে না মা। কিন্তু কেন মা? আজকে তো ওনারা আসবেন, তো অনেক রান্নাবান্না করতে হবে। আমি এক হাতে সব কিভাবে সামলাবো? তাই তুই কলেজে না গিয়ে যদি আমাকে একটু হেল্প করতি তাহলে ভালো হতো আর কি। ওকে মা, ঠিক আছে। আচ্ছা চল, এখন থেকে কেটে কুটে সব ঠিকঠাক করে রাখি, পরে রান্না করব। ওকে মা, চলো। আয়শা চলে গেল মাকে সাহায্য করার জন্য। এদিকে আব্দুল্লাহ বলল, আসছি মা। আচ্ছা। আমাতুল্লাহ বলল, ভাইয়া তাড়াতাড়ি আসিস, কিন্তু তোকে বলতে হবে না, আসবো। আচ্ছা, সাবধানে যাস, আর বাইক সাবধানে চালাস। ওকে মা, চিন্তা করো না তো, আমি আসছি। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। আব্দুল্লাহ বাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। রাস্তায় ভাবছে আজকে তো মেহেদিও আসবে আমার সাথে, তাই বাইক নিলাম। কিন্তু যদি বাইক দেখে তৃষা আবার উল্টাপাল্টা কিছু ভেবে বসে। আচ্ছা ধুর, দেখা হলে বুঝিয়ে বলবো না হয়। দেখতে দেখতে চলে এলো কলেজে। তৃষাও আসলো। তৃষা আব্দুল্লাহকে বাইকে দেখে চোখ ফেরাতে পারছে না। বাইকের সাথে তার টি শার্টটা হেব্বি মানিয়েছে, কিন্তু আব্দুল্লাহ তৃষাকে দেখতে পায়নি। বাইকটা আজকেও লোকচক্ষুর আড়ালে রেখে আসলো। ক্লাসে যেতেই দেখে মেহেদি কালো একটা প্যান্ট আর সাদা একটা শার্ট পরে আর তার সেই দেওয়াল ঘেঁষার টেবিলে বসে আছে। আব্দুল্লাহ জিজ্ঞেস করলো, কিরে কেমন আছিস? ভালো, তুই? আলহামদুলিল্লাহ ভালো। তা আজকে আমার টেবিলে কেন? এমনিতে বসলাম আর কি। তুই তো আজকে এমনভাবে সেজেগুজে এসেছিস যেন আজকে তোর জন্য আমরা মেয়ে দেখতে যাচ্ছি। লজ্জা পেলে নাকি? সামথিং সামথিং। থাক, আর পেতে হবে না লজ্জা। এখন বল, তুই নাকি কাকে পছন্দ করিস, কিন্তু তার সাথে তোর নাকি শুধু দেখা হলেই ঝগড়া হয়। তা কে সে মহারানী শুনি? এই, তুই কার কাছ থেকে শুনলি? আছে, একজনের কাছে শুনেছি, বলা যাবে না। তাহলে তো ওই মেয়ের নামও তুই জানিস, আবার জিজ্ঞেস করছিস কেন? আরে না, জানি না। যে বলেছে সে আমাকে মেয়েটার নাম বলেনি। ও থাক, শুনে আর কি হবে? কেন, কি হয়েছে? ওই মেয়ের কি বিয়ে হয়ে গেল নাকি? আসলে ও অন্য কাউকে ভালোবাসে, আমাকে নয়। আর আমি সেটা দূর থেকে অনেকটাই আন্দাজ করতে পেরেছি। দেখেছিস, এখানেও তোর আন্দাজ। তোর আন্দাজের কারণেই সব হয়। বললাম না যে আন্দাজের ওপর কাজ করবি না কোনো। মেয়েটা হয়তো তোকে ভালোবাসতেও পারে। এখন মেয়েটার নামটা বলতো দেখি, কে সে? সে আর কেউই না, সে হচ্ছে গিয়ে আমাদের ক্লাসেরই জান্নাতুল ফেরদৌস। কথাটা বলেই মেহেদি মাথাটা নিচে নামিয়ে নিল। তুই কি শিওর যে জান্নাত অন্য কাউকে ভালোবাসে? 100% শিওর। একটু আগেও তো বললি যে তোর ধারণা, এখন আবার বলছিস 100% শিওর। আরে হ্যাঁ, শিওর। কারণ আমি তাকে প্রায় সময় দেখতাম অনার্সের বড় ভাই মহসিনের সাথে হাতে হাত ধরাধরি করে হাঁটতে। এবার তুই বল, এখানে শিওর না হওয়ার কিছু আছে? একদম ঠিক হয়েছে। তোকে কতবার বললাম যে এসব মেয়েবাজি ছাড়, পড়ালেখায় মনোযোগ দে। শুনলি না আমার কথা তখন? এখন কেমন লাগে? খুব কষ্ট হচ্ছে তাই না? আবার বলছিস কোন মুখে? লজ্জা লাগে না তোর? লজ্জা লাগার কি আছে? ও, আমি তো ভুলেই গিয়েছি, তোর তো আবার নাক কান কাটা। লজ্জা নাই তোর? নে নে, যত পারিস মজা নেই, কিচ্ছু বলবো না। না বলাই ভালো। তা আয়শা মনে হয় আজকে ক্লাসে আসেনি, তাই না? মনে হয়। এখনো তো দেখিনি। হো, কেন তুই আবার আয়শাকে নিয়ে হঠাৎ চিন্তা করছিস কেন? আরে এমনি, দেখছি না ক্লাসে, তাই বললাম আর কি। আচ্ছা বাদ দে তো। দিলাম। তা বাইক নিয়ে এসেছিস নাকি? এখান থেকে একসাথেই যাব। ও ভালো। যাক, আমার তাহলে ভাড়ার টাকাটা বেঁচে যাবে। ফুচকা খাওয়ার সময় তো টাকার কথা কিছু ভাবিস না, আর এখন ভাড়ার টাকা নিয়ে ভাবছিস? শালা খবিস। ভাই, ওটা তো পেটে যায়, কিন্তু এটা তো এক প্রকার পানিতে যায়। তখনই তৃষা আসলো ক্লাসে। মেহেদি বলল, ওই দেখ ক্লাসের গুন্ডি হাজির। এই, একদম তাকে গুন্ডি বলবি না। কেন, বললে তো সমস্যা কি? তুই জানিস তৃষা এখন আমাদের ইসলাম সম্পর্কে বই পড়ছে। আমার থেকে ভালো ভালো কয়েকটা বইয়ের নাম নিয়ে গেছে। আমার মনে হয় খুব শীঘ্রই আমরা খুব ভালো একটা সংবাদ শুনতে যাচ্ছি, আল্লাহ যদি তাকে কবুল করে আর কি। মেহেদি অবাকের সুরে বলল, কি রে, কি এমন হলো যে তার জন্য আল্লাহর কাছে দোয়া করছিস? কাহিনীটা কি শুনি। আর সে হঠাৎই বা কেন ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী হয়ে উঠল? আব্দুল্লাহ তাকে সব কাহিনী খুলে বলতে লাগলো। কিছুক্ষণ বলার পরই স্যার চলে এলেন। ওকে বাকিটা বাইকে করে যেতে যেতে বলবো। ওকে ঠিক আছে। ক্লাস শেষে আজকে আব্দুল্লাহ লাইব্রেরিতে গেল না। মেহেদি সহ সবার সাথে বের হচ্ছিল। কলেজের বারান্দা দিয়ে যাওয়ার সময় তৃষা পেছন থেকে ডাক দিল, এক্সকিউজ মি। জি, আমাকে বলছেন?
জি, আপনার সাথে কিছু পার্সোনাল কথা আছে, একটু সময় ধার দেওয়া যাবে কি? জি অবশ্যই, বলুন। তৃষা তখন মেহেদির দিকে তাকালো। ওর তাকানোটা মেহেদিকে যেন এটারই জানান দিচ্ছে যে তুই এখান থেকে যা, তুই থাকলে তো আর পার্সোনাল কথাগুলো বলতে পারবো না। মেহেদি তৃষার তাকানো দেখে অলৌকিকভাবে বুঝে গেছে যে তার এখন যেতে হবে। তখন আব্দুল্লাহ পকেট থেকে বাইকের চাবিটা বের করে মেহেদিকে দিয়ে বলল, এনে বাইকের চাবি, তুই গিয়ে বাইকটা বের কর, আমি তৃষার সাথে কথা বলে আসছি। তোর বাইক কোথায় তাকে আমি জানি নাকি? ও শোন। তখন আব্দুল্লাহর বাইক রাখার গুপ্ত জায়গাটা বলে দিল। আচ্ছা ঠিক আছে, আমি বাইকে বের করে রাস্তায় আছি, তুই তাড়াতাড়ি আসিস, বেশি দেরি করিস না কিন্তু। ওকে ঠিক আছে, এখন যা। মেহেদি চলে গেল। তৃষা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা এখানে কলেজের বারান্দায় দাঁড়িয়ে আপনার সাথে আমাকে কেউ কথা বলতে দেখলে আপনার সম্পর্কে সবার একটা খারাপ কনসেপ্ট তৈরি হবে, তার চেয়ে বরং আমরা হাঁটতে হাঁটতে কথা বলি, চলুন। তবে তাই হোক, চলুন। হাঁটতে হাঁটতে কথা বলতে থাকলো তৃষা আর আব্দুল্লাহ। তৃষা বলল, কালকে রাতে ওই বইটার দ্বিতীয় খণ্ডটাও পড়ে ফেলেছে। সত্যি? তাহলে তো খুব ভালো, কিন্তু আপনি এত সময় পান কই? আমি অনেক রাত পর্যন্ত পড়ি, যেমন ধরুন 2টা বা 3টা পর্যন্ত, অর্থাৎ বইটা শেষ না হওয়া পর্যন্ত পড়ার সর্বোচ্চ চেষ্টা করি। ও সেটা ভালো, কিন্তু এতে তো আপনার শরীর খারাপ হতে পারে, এত রাত পর্যন্ত পড়ার দরকার নেই। তৃষা মনে মনে একটু প্রশান্তি পেল। যাক, উনি তাহলে আমার শরীর স্বাস্থ্য নিয়েও ভাবে। আরে সমস্যা নেই, হবে না। এভাবে শিওর কিভাবে হচ্ছেন? আগ বাড়িয়ে কোনো কথা বলা ঠিক না, এতে সৃষ্টিকর্তা ক্রোধান্বিত হন। ও সরি, আচ্ছা আর বলবো না। আব্দুল্লাহর কথাটা তৃষা বিনা বাক্যে মেনে নেওয়াতে সে মনে মনে ভাবছে, যাক মেয়েটা তাহলে আস্তে আস্তে আল্লাহর দিকে আসছে, ভালোই হচ্ছে দিন দিন। তৃষা বলল, আজকে রাতে আর কালকে এই 2 দিনে আশা করি বাকিগুলো বই পড়া শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো, আপনার জন্য পুরস্কার আছে কিন্তু, মনে আছে তো? তৃষা একটু মুচকে এসে বলল, জি ভালোই মনে আছে। তৃষা মনে মনে বলল, ওইটা কি আর ভোলা যায়? আচ্ছা ইনশাআল্লাহ অর্থ কি? আপনাকে প্রায় সময় এই কথাটা বলতে শুনেছি। এটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা যদি চায়। হো, ভেরি ইন্টারেস্টিং মিনিং। যে ইসলামে এরকম আরো অনেক ইন্টারেস্টিং বিষয় আছে, ধীরে ধীরে তাও জানতে পারবেন। ওকে, অবশ্যই জানবো। ভালো। আচ্ছা, রাস্তাতে চলে আসলাম, এবার আপনি যান। আর আমার গাড়িও চলে এসেছে, এখন তাহলে আসি। জি আসুন। ওকে বাই। ওকে। তৃষা গাড়িতে উঠে গেল। গাড়িতে উঠে ঘাড় ঘুরিয়ে আব্দুল্লাহকে একটু অপলক দৃষ্টিতে দেখে নিল। আব্দুল্লাহর দিকে তাকালেই যেন ওর প্রশান্তির সন্ধান মেলে। মেহেদি বলল, ওই আব্দুল্লাহ, আরে কোন দিকে তাকাচ্ছিস, আমি তো এখানে। জোরে জোরে দূর থেকে মেহেদি আব্দুল্লাহকে হাত নেড়ে নেড়ে ডাকছে। হো এইদিকে, আর আমি তোকে ওইদিকে খুঁজছি। মেহেদির কাছে গিয়ে আব্দুল্লাহ বলল, কি রে এখানে কেন বাইক নিয়ে দাঁড়িয়ে আছিস? এখান দিয়ে দেখছিস না কতগুলো মেয়ে আসছে? আরে আস্তে বল, দেখছিস না মেয়েদের সামনে একটা ভাব নিচ্ছি যেন বাইকটা আমার। আস্তে বল, পরে তো আবার আমার মান ইজ্জত খাবি তুই। আজ বাইক নেই বলে তুই আমাকে এক প্রকার অপমান করছিস, তাই না? কে বললো তোর বাইক নেই? ধরে নে এটাই তোর বাইক। হ্যাপি কিছুটা? ওকে আচ্ছা, তুই আজকে বাইক চালা, চল তাহলে। মেহেদি বলল, মা গো আমি পারবো না। কেন? আরে আমি এখনো ঠিক করে চালাইতে পারি না। থাকতো তোকে নিয়ে আবার চালিয়ে যাব। ওখান থেকে বাইক আনতেই তো আমার প্রায় ঘাম বেরিয়ে গেল। তাহলে তখন চাবি নিলি কেন? এই তুই তৃষার সামনে বাইকের চাবিটা দিলি, তখন যদি বলতাম যে আমি বাইক পুরোপুরি চালাতে পারি না, তাহলে তৃষার সামনে আমি তো লজ্জায় মরেই যেতাম। তাই একটা ভাব নিলাম। ওরে বাটপার, অনেক। আচ্ছা এখন নাম, আমি চালাই। মেহেদি নামলো। আব্দুল্লাহ বাইকে বসে বাইকটা স্টার্ট দিল। বাইকের সিলিন্ডার পাইপ দিয়ে কিঞ্চিত পরিমাণ ধোঁয়ার আবির্ভাব হলো। মেহেদি পেছনে উঠে বসলো। পেছনে তার ক্লাসের যে সকল মেয়েরা আসছিল তারা তো বাইকের লুকিং গ্লাসে আব্দুল্লাহকে দেখে বলল, কিরে আব্দুল্লাহ বাইকও চালাতে পারে নাকি? কই জানতাম না তো। একজন বলল, সে অনেক কিছুই পারে, কিন্তু মেয়েদের প্রতি অ্যালার্জির কারণে কোনো মেয়ের সামনে তা প্রকাশও করে না, আবার কাউকে বলেও না। ভিড় থেকে আরো একজন বলল, ঠিক তাই। মেহেদি বলল, বল এবার তৃষার সম্পর্কে। আব্দুল্লাহ তাকে বিস্তারিত খুলে বলল। হোরে শালা, কি খবর শোনালি তুই আমাকে? এ তো খুব ভালো কথা। আল্লাহ যদি কবুল করে আর কি। কথা বলতে বলতে তারা বাড়ির গেটের সামনে চলে এলো। বাইকটা আর বাড়ির ভেতরে নিল না, বাইরেই লক করে দাঁড় করিয়ে রাখলো, যেহেতু একটু পরেই তারা আয়েশাদের বাড়িতে যাবে। দুজনে নেমে বাড়িতে ঢুকলো। আমাতুল্লাহ বলল, ভাইয়া এতক্ষণ লাগে তোর আসতে? বেশি দেরি হয়ে গেল নাকি? কই খেয়াল করিনি তো। অনেক দেরি করে ফেলেছিস তুই, এখন যা তো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, আমি তোর জামা কাপড় পছন্দ করে দেব। থাক হয়েছে, লাগবে না তো এত আধিক্যতা। আমার জামা কাপড় আমি সিলেকশন করতে পারবো। আরে বোকা, সিলেকশন তো তুই করতেই পারবি, কিন্তু কোনটাতে তোকে ভালো মানাবে তা তো আমি বলতে পারবো, কারণ আমি তো মেয়ে, আমার স্পেশাল এক্সপেরিয়েন্স আছে এ সম্পর্কে। মেহেদি বলল, দিল তো বাস শালা, তুই মুহূর্তের মধ্যে পল্টে নিলি, আমাতুল্লাহর দিকে চলে গেলি। আমাতুল্লাহ বলল, ঠিকই তো আছে, মেহেদি ভাইয়া সত্যের পক্ষে কথা বলে।
তাই তো আমি যা বলেছি উনি তা সাপোর্ট করেছে, তাই না ভাইয়া? একদম বোন, আমি তোমারই পক্ষে। আব্দুল্লাহ বলল, ওকে তুই এখন যা তো, আমাদের জন্য 2 গ্লাস লেবু শরবত নিয়ে আয়। আমারটার মধ্যে চিনি কম দিস, লেবু বাড়িয়ে দিস। আর মেহেদি, তোরটার মধ্যে কেমন দিবে? আমাতুল্লাহর যেভাবে ভালো লাগে বানিয়ে আনুক, আমি ওভাবেই খাবো। আমাতুল্লাহ আব্দুল্লাহকে উদ্দেশ্য করে বলল, মেহেদি ভাইয়া কি তোর মতো নাকি যে এটা দিস না ওটা দিস, ওটা বাড়িয়ে ওটা কমিয়ে ইত্যাদি ইত্যাদি বলতো? মেহেদি মুচকে মুচকে হাসছে। আব্দুল্লাহ দেখে ফিউরিয়াস হয়ে আছে, মনে মনে বলছে, ওরে মেহেদি, তোর আজ খবর আছে, খালি রুমে আয় আজকে। অনেক হয়েছে, এখন তুই যা, তাড়াতাড়ি নিয়ে আয় তো। যত দেরি করবি ততই ওখানে দেরিতে পৌঁছবি। ওকে ওকে যাচ্ছি, তুই ফ্রেশ হ। তারপর মেহেদি আর আব্দুল্লাহ রুমে চলে গেল। রুমে ঢোকার সাথে সাথে মেহেদি রাক্ষসী রানী কটকটির মতো হাসতে হাসতে খাটে পড়ে গেল। তার মুখে যেন অ্যাটম বোমার মতো হাসিগুলো আটকানো ছিল। যেই না রুমে আসলো তখনই তার মুখের অ্যাটম বোমার হাসিটার বিস্ফোরণ হলো। তবে রে দাঁড়া তুই। খাটের উপর এক লাফ দিয়ে উঠে যেখানে যেভাবে পেরে উড়াধুরা কিল খুশি দেওয়া শুরু করলো আব্দুল্লাহ। উফ, ব্যথা পাচ্ছি তো দোস্ত, ছাড়। কি তুই আমার দোস্ত? তুই তো আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডেড। স্টোরিটার ওই স্বার্থপর বন্ধুটার মতো একটু আগে আমার সাথে আচরণ করলি। তুই আমাকে কি নাকানি চোবানিটাই না খাওয়ালি আমাতুল্লার সামনে? কোথায় তুই আমাকে সঙ্গ দিবি তা না করে তুই আমাতুল্লার দলে যোগ দিলি? মেহেদি বলল, তো কি করবো বল? আমি যদি তোর দিকে থাকতাম তাহলে তো আমার বোনটার চোখে আমি খারাপ হয়ে যেতাম। দেখলি না কিভাবে আমার প্রশংসা করলো? তাই তো তার দলে চলে গেলাম। একদম বাজে কথা বলবি না। ততক্ষণে মা এসে দরজায় দাঁড়িয়ে, কিরে মেহেদি বাবাকে মারছিস কেন? আন্টি আমাকে বাঁচান প্লিজ। আমি একটু আগে আমাতুল্লার পক্ষ নেওয়াতে আব্দুল্লাহ আমাকে কি কি উত্তা পিটানোটাই না পিটালো। কিরে এটা কি শুনছি আমি? তুই ওকে মারলি কেন? তোকে আদর করব? মেহমানকে বাড়িতে ডেকে এনে কেউ মারে? সরি মা, আর হবে না। হয়েছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, আমরা সবাই তৈরি হয়ে গেছি, সেই কখন থেকে তোর জন্য ওয়েট করছি। ওকে মা, হচ্ছি। মা চলে গেল। আব্দুল্লাহ বলল, তুই এবার মায়ের সামনে আমাকে অপমান করলি। মেহেদি কলারটাতে ঝাঁকড়া দিয়ে বলল, বেশি কথা বলবি না, যা ফ্রেশ হয়ে আয়, না হলে কিন্তু আন্টিকে ডাকবো আবার। আব্দুল্লাহ কিছু না বলেই ওয়াশরুমে চলে গেল। মেহেদি বসে বসে মোবাইলে ফেসবুক চালাচ্ছে। একটু পর আমাতুল্লাহ এলো শরবত নিয়ে। মেহেদি ভাই আসবো? আরে আসো আসো। ভাইয়া কই? এখনো ওয়াশরুম থেকে বের হয়নি। যাক ভালোই হলো, আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। মেহেদি তো কৌতূহল হয়ে বলল, কি কি শুনি? আমরা ওখানে গিয়ে ভাইয়াকে আয়শা আপ্পির সামনে জব্দ করব, কেমন? তার মানে আমার আন্দাজি ঠিক। কি ভাইয়া? আয়শাকে নিয়ে কনফিউজড ছিলাম। আব্দুল্লাহ বলেছিল যে তোমরা নাকি আয়শাকে নয় অন্য কাউকে দেখতে চাচ্ছ, কিন্তু এখন তো শিওর হয়ে গেলাম যে আমরা তাহলে আয়শাকে আব্দুল্লাহর জন্য দেখতে যাচ্ছি। হো, আপনি জানতেন না এটা? না। তাহলে প্লিজ ভাইয়াকে এখন কথা বলবেন না, কেমন? আব্দুল্লাহ ওয়াশরুম থেকে বের হয়ে এসে বলল, কি কথা আমাকে না বলার জন্য বলছিস? হ্যাঁ কিছু না ভাইয়া। বলবি নাকি চুল টানা খাবি? হারে তেমন কিছু না, মেহেদি বলে উঠল। আব্দুল্লাহ আমাতুল্লাহ চুল ধরে ফেলল, বলল, এবার বলবি নাকি শাস্তির মাত্রা আরো বাড়াতে হবে? তখন যেটা ঘটল সেটার জন্য মেহেদি, আব্দুল্লাহ এবং কি আমাতুল্লাহ কেউই প্রস্তুত ছিল না। দরজার সামনে থেকে কেউ একজন বলে উঠল, এই যে আমার কলিজারা, কি করছো তোমরা? সবাই অবাক। আব্দুল্লাহ বলল, আব্বু তুমি? আমাতুল্লাহ বলল, আব্বু? হ্যাঁ। দরজার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলল আব্দুল্লাহ আর আমাতুল্লাহর বাবা জনাব আব্দুর রহমান। উনি কালকে রাতে দুবাই থেকে বাড়ির উদ্দেশ্যে প্লেনে উঠেছেন। কাউকে বিষয়টা জানাননি তিনি, তবে শুধু তার প্রিয়তমা স্ত্রী সেটা জানত। তাকে বলতে বারণ করে দিয়েছিলেন, তাই তিনি কাউকে বলেননি। আব্দুর রহমান প্রতিবার বাড়িতে ধুম করেই চলে আসেন, কোনো আগাম বার্তা ছাড়া। ঝড় তুফান আসলেও তো খবর তার কিছুটা আগাম বার্তা পাওয়া যায়, কিন্তু ওনার আসার কোনো আগাম বার্তা কেউই বলতে পারে না, তার স্ত্রী ছাড়া। বাবা বলল, কি কেমন দিলাম চমকে সবাইকে? আব্দুল্লাহ বলল, বাবা পুরে চমকে দিয়েছ, হার্টের রোগী হলে তো মনে হয় আমি মারাই যেতাম। আমাতুল্লাহ বলল, আমার কথা কি আর বলবো, আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। এই ভাইয়া আমাকে একটা চিমটি কাটতো, দেখি স্বপ্ন দেখছি নাকি বাস্তবে দেখছি। বাবা বলল, ওকে চিমটি কাটতে হবে না, এখন বলো তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো বাবা? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আম্মু তুমি কেমন আছো? আমাতুল্লাহ বলল, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আব্বু। যাক ভালোই হলো তাহলে। মেহেদির দিকে তাকিয়ে আব্দুল্লাহর আব্বু বলল, তুমি কে বাবা? আব্দুল্লাহ বলল, বাবা ওর নাম মেহেদি, আমার বেস্ট ফ্রেন্ড, একসাথেই পড়ি। ভালো, তা বাবা কেমন আছো? জি আঙ্কেল আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো। তাহলে তুমিও যাবে আমাদের সাথে? দুঃখিত আঙ্কেল, বুঝতে পারিনি। মানে তুমিও কি আমাদের সাথে আব্দুল্লাহর জন্য মেয়ে দেখতে যাবে? মেহেদি ভাবাচাকা খেয়ে গেল। সে জিজ্ঞাসু চোখে আব্দুল্লাহর দিকে তাকিয়ে চোখ দিয়ে বুঝিয়ে দিল, কিরে বেটা, তোর আব্বু কিভাবে জানে যে আমরা আজকে মেয়ে দেখতে যাব? আব্দুল্লাহ অদৃশ্যভাবে মেহেদির চোখের ভাষা বুঝে তার চোখগুলো তার আব্বুর দিকে ফিরিয়ে বলল, বাবা তুমি কিভাবে জানলে যে আমরা আজকে মেয়ে দেখতে যাচ্ছি? আমাতুল্লাহ ও জিজ্ঞাসু দৃষ্টিতে তার বাবার দিকে তাকিয়ে আছে। বাবা বলল, আমি সব জানি, আর তাই তো কালকে ছুটি নিয়ে তাড়াতাড়ি রাতেই রওনা দিয়েছি।
আমার একমাত্র ছেলের বিয়ে, তার জন্য পাত্রী দেখতে যাচ্ছে। আমি সাথে না গেলে হয়? কিন্তু তুমি কিভাবে জানলে যে আমরা আজকে যাচ্ছি? নিশ্চয়ই মা বলেছে। এক্স্যাক্টলি মাই ডিয়ার ডটার, তোদের মাই আমাকে সব বলেছে। আমাদের প্ল্যান অনুসারেই তো আজকের সব আয়োজন। কিন্তু তুমি আমার বিয়ের জন্য কি তাহলে শুধু বাংলাদেশে আসলে? অবশ্যই বাবা, তোর বিয়েতে তোকে সঙ্গ দেওয়ার জন্যই তো আমার আশা। কিন্তু তুমি কিভাবে এত শিওর হলে যে আমরা আজকে যাকে দেখতে যাচ্ছি তার সাথে বিয়ে হবে? অবশ্যই হবে, কারণ ওই মেয়ে যে লাখে একটা, অমন মেয়ে তো হাতছাড়া করতে নেই। কিন্তু আমার যদি পছন্দ না হয় তখন? পছন্দ তোর হবেই হবে, কারণ যেখানে আমার আর তোর মায়ের পছন্দ হয়ে গেছে সেখানে তোর কি আর অপছন্দ থাকতে পারে? তুমি কি মেয়েকে দেখেছো নাকি? অবশ্যই দেখেছি, তাই তো বলছি। মেয়ের নাম কি, বাড়ি কোথায়? না না, তা তো বলা যাচ্ছে না। ওটা ওখানে গেলেই দেখতে পাবে বেটা। আমাতুল্লাহ হা হা করে হাসলো এবং বলল, একদম ঠিক। বলবে না আব্বু? কি বললি? আবার খাবি মায়ের? আব্বু থাকতে তুই আমার গায়ে তো টোকাটাও দিতে পারবি না। আমাকে রক্ষা করার জন্য আব্বু চলে এসেছে। এতদিন তো একটু একটু মায়ের আড়ালে আমাকে মেরেছিস, আজ থেকে আর পারবি না। তবে রে দাঁড়া, দিল এক দৌড়ান। মায়ের ভয় আমাতুল্লাহ ভুলেই গেছে যে আব্বু তো সামনে আছে, সে কেন ভয় পাচ্ছে। আশপাশ চিন্তা না করে আমাতুল্লাহ পালিয়ে গেল। এক দৌড়ে রুমে চলে এলো, দরজা বন্ধ করে দিল। বাইরে থেকে আব্দুল্লাহ দরজা ধাক্কাচ্ছে আর বলছে, এই দরজা খুল বলছি। আমাতুল্লাহ বলল, তুই এখান থেকে যা তো, ডিস্টার্ব করবি না। খুলবি নাকি ভেঙে ফেলবো? পারলে ভেঙে দেখা। আব্দুল্লাহর কি আর করার, দরজার সাথে তো আর সে পারবে না। নিরুপায় হয়ে আবার রুমের দিকে হাঁটা ধরল। যাওয়ার সময় বলে গেল, আজকে শুধু বাইরে আয়। আরে দূর যা তো, তোর এই ডায়লগ শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি, পারলে নতুন ডায়লগ মার। আব্দুল্লাহ তার বাবাকে লক্ষ্য করে বলল, বাবা আজকের জন্য বেঁচে গেল তোমার মেয়ে। আমি বড়ই মজা পেলাম, এখনো তোরা আগের মতোই রয়ে গেছিস। আচ্ছা তুই তাড়াতাড়ি তৈরি হতো, এখন আমি তোর মায়ের সাথে দেখা করে আসি, না হয় আজকে আমার কপালে শনি আছে। যাও যাও, ওকে। চলে গেলেন উনি। মেহেদী তার চলে যাওয়া দেখে বলল, তোর বাবা অনেক ভালো, কি সুন্দর করে ফ্রি মাইন্ডে কথা বলে তোদের সাথে। আমার বাবা এমনই, বন্ধুর মতো আমার সাথে মেশে, আমার কাছে সব দুঃখ কষ্ট শেয়ার করে। মায়ের সাথে রাগ করলে বা মা যদি তাকে বকাও দেয় তাও আমার কাছে বলে, আমিও সব বলি আব্বুকে। খুব ভালো। আচ্ছা এখন জামা কাপড় গায়ে দে তো, তুই পছন্দ করে দে কোনটা গায়ে দিব। মেহেদীর মতামত অনুযায়ী আব্দুল্লাহ একটা কালো প্যান্ট আর একটা সাদা শার্ট পরল। একেবারে পুরো মেহেদীর মতোই একই রকম জামা কাপড় পরল। এই কে আপনি? আমার চোখ ধরলেন কেন? কে আপনি? কথা বলছেন না কেন? আব্দুর রহমান বলল, অধিকার রাখি তাই ধরেছি। জাহানারা একটু ভেবে বলল, কে তুমি? আব্দুর রহমান নাকি? হয়তো বা। তুমি আব্দুর রহমান, আমি নিশ্চিত। এত নিশ্চিত কিভাবে? কারণ এই গলা আমার চিরপরিচিত। আজকে 27 বছর ধরে এই গলা শুনে আমি আসছি। আমি চিনব না তো কে চিনবে? তার স্বামী চোখ থেকে হাতটা সরিয়ে সামনে এসে বলল, জি জনাবা, আমি আপনার সেই চিরপরিচিত গলার অধিকারী। জাহানারা তাকে জড়িয়ে ধরে বলল, কখন এসেছ? অনেকক্ষণ হয়ে গেল। তাহলে কোথায় ছিলে? সন্তানের সাথে দেখা সাক্ষাৎ করে দুষ্টুমি করে তারপর তোমার কাছে আসলাম। ওরা তোমাকে দেখে অবাক হয়নি? অবশ্যই অবাক হয়েছে। আমাকে দেখে পুরো স্তব্ধ হয়ে গেল দুজনেই। হো ভালো। শোনো না, আমার কিন্তু ভীষণ ভয় হচ্ছে গো। কেন? আব্দুল্লাহর যদি আয়েশাকে পছন্দ না হয়, আর যদি পছন্দ না হলে বিয়ে করতে রাজি না হয়, তখন তো তোমার আমার সকল প্ল্যান ভেস্তে যাবে, তোমার আশাটাই ব্যর্থ হয়ে যাবে। আরে চিন্তা করো না তো, ও অবশ্যই রাজি হবে, কারণ ও আমাদের দুজনের পছন্দকে তো আর ফেলে দিতে পারে না, তাই না? আমি কিছু জানি না, যে করেই হোক এই রমজানের আগে বিয়ের কাজটা শেষ করার ব্যবস্থা করতেই হবে। ইনশাআল্লাহ হয়ে যাবে। তুমি শুধু শুধু চিন্তা করছো, চিন্তা করো না। ওকে আচ্ছা এবার ছাড়ো তো, আমি তৈরি হই। আর তুমি কি তৈরি হবে নাকি এভাবেই যাবে? জড়িয়ে ধরা থেকে ছেড়ে দিয়ে বলল, এভাবেই যাব, শুধু একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলে চলবে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে যাও, আমিও তৈরি হই। ওকে। মা বলল, কি রে মা, তোর হয়েছে? আয়েশা বলল, এই তো মা, আমার রান্নাটা শেষ, এবার তুমি বাকিগুলো রান্না করো। আচ্ছা যা, তুই রুমে গিয়ে আরাম কর, ওনারা তো মনে হয় একটু পরেই আসবে। আচ্ছা মা, তোমার কোনো দরকার হলে আমাকে ডাক দিও, কেমন? আচ্ছা এখন যা। ওকে মা। আয়েশা রুমে গিয়ে বসলো। ভীষণ ঘেমে গেছে সে। পাখাটা চালু করতেই সেটা তার প্রচলিত নিয়ম অনুযায়ী ঘুরতে ঘুরতে হাওয়া দিতে লাগলো। বাতাস কম হচ্ছে তাই পাখার স্পিডটা বাড়িয়ে দিয়ে আবার স্বস্থানে এসে বসলো। একটু পর শুয়ে গেল। চোখ বন্ধ করতে আব্দুল্লাহর কথা আবার মনে পড়ে গেল। মনে মনে নিজেকে নিজে প্রশ্ন করছে, আচ্ছা আব্দুল্লাহ কি আজকে এখানে আসবে নাকি আসবে না? যদি আসে তাহলে পর্দার আড়াল থেকে তাকে একটু দেখব। ভাবতে ভাবতে চোখের মধ্যে কেমন যেন ঘুম ঘুম আসবে এমন ভাব হলো, কিন্তু সে ঘুমালো না, গিয়ে গোসল সেরে আসলো। আমাতুল্লাহ বলল, কিরে ভাইয়া, কই তুই, এখনো হয়নি? তাড়াতাড়ি আয় না, আমরা সবাই তো তোর জন্য অপেক্ষা করছি। আর 1 মিনিট আসছি। তোর এই 1 মিনিট কোনদিন শেষ হবে? এই তো চলে আসলাম। আমাতুল্লাহ আব্দুল্লাহর দিকে একটু তাকিয়ে তারপর অট্টহাসিতে ভেঙে পড়ল। আব্দুল্লাহ অবাক হয়ে মেহেদীর দিকে তাকিয়ে আছে। মেহেদী যেন মনে মনে বলছে, কিরে আমার দিকে তাকাচ্ছিস কেন, আমি কি করেছি? আব্দুল্লাহ আবার আমাতুল্লাহর দিকে তাকিয়ে বলল, তুই হাসছিস কেন?
এগুলো তুই কি পোশাক গায়ে দিলি? একেবারে গেও গেও লাগছে। আর দুজনেই বা কেন একই কালারের পোশাক পরলি? বিশ্বাস কর ভাইয়া, একটু সুন্দর লাগছে না। আব্দুল্লাহ রাগী লুক নিয়ে মেহেদির দিকে তাকিয়ে বলল, কিরে, এই তোর পছন্দ? দেখলি তো তোর পছন্দ কেমন? মেহেদি জিও ভাই কামড় দিয়ে বলল, এই আমাতুল্লাহ, তুমি এসব কি বলছো? তাকে তো এই পোশাকে ভালোই মানিয়েছে। আরে রাখুন তো আপনার ভালো মানানো, আপনি যেমন আপনার পছন্দ তেমন, খবিশ মার্কা পছন্দ। আব্দুল্লাহ মেহেদির দিকে তাকিয়ে হাসতে হাসতে সোফায় বসে গেল। বলল, কিরে দোস্ত, এবার কি আমি পল্টে নেব? একটু আগেও দুজনে মিলে আমাকে একেবারে বাংলা বাস দিয়েছিস, এবার এবার কি হলো? মেহেদি বলল, মজা নিচ্ছিস তাই না? আমাতুল্লাহ বলল, ভাইয়া তুই চল তো আবার রুমে, আমি তোকে কাপড় পছন্দ করে দিচ্ছি, তাড়াতাড়ি আয়। আব্দুল্লাহ রুমে যাওয়ার সময় মেহেদিকে রাগানোর উদ্দেশ্যে বলল, তুই এখানে সোফায় বস, আমি খবিশ মার্কা পোশাকগুলো খুলে আসি। আব্দুল্লাহ রুমে চলে গেল। আমাতুল্লাহর পছন্দ করা পোশাকগুলো পরে তারপর বাইরে এলো। আমাতুল্লাহ বলল, মেহেদি ভাইয়া, এবার দেখো তো ভাইয়ার দিকে, আমার ভাইয়াকে কেমন নায়ক নায়ক লাগছে। মেহেদি তার দিকে তাকিয়ে হা করে রইল। বলল, অসম্ভব সুন্দর লাগছে। চুলের স্টাইলটা আমার পছন্দ হয়নি, কেমন যেন ভ্যাবলা ভ্যাবলা কাটিং হয়েছে। ভ্যাবলা কাটিংই ভালো, খবিশ তো আর নয়। জাহানারা বেগম এসে বললেন, কই তোরা কি প্রস্তুত? জি মা, আমরা প্রস্তুত। আব্বু, তুমি পোশাকটা পাল্টাওনি কেন? লাগবে না, এখন এত সময়ও নেই, হাত মুখ ধুয়ে নিয়েছি, এতেই হবে। আব্দুল্লার ভেতরে একটা ভয় দেখা দিল। সে খানিকক্ষণের জন্য উদাসীন হয়ে ভাবতে লাগলো, আব্বু আম্মু ছোট বোন সবাই আজকে কি খুশি আমার জন্য মেয়ে দেখাকে কেন্দ্র করে। কিন্তু আজকে যদি মেয়ের আচার ব্যবহার পর্দাপুষিতে আমার মনে না ধরে, তাহলে কি করব? কিভাবে বাবা মাকে নিরাশ করে দিয়ে তাদের মুখ থেকে এই হাসিটা ছিনিয়ে নিয়ে আমি না বলবো? বাবা কাঁধে হাত দিয়ে বলল, কি ভাবছিস বাবা? কই তেমন কিছু না। আমার থেকে লুকাবি? আচ্ছা বাবা, লুকাবো না, আমি তোমাকে ওখান থেকে ফিরে এসে বলবো সব, কেমন? আচ্ছা ঠিক আছে। তোরা দুজন কি বাইকে করে যাবি নাকি আমাদের সাথে যাবি? না বাবা, বাইকে করেই তোমাদের গাড়ির পেছনে পেছনে আসবো। ও ভালো, আচ্ছা তাহলে বাইরে গিয়ে বাইক মুছে রেডি কর, আমরা বের হই। ওকে মা। সবাই গাড়িতে উঠে গেল। আমাতুল্লাহ ড্রাইভারের সাথেই সামনে বসলো। তার এই একটা জেদ, ও কখনো গাড়ির পেছনে বসবে না। এতে কেউ মারুক বা বাঁচুক, এটা তার দেখার বিষয় না। তার জন্য সামনের সিটটা খালি রাখতেই হবে। এই সিটটার জন্য আব্দুল্লাহর সাথে আমাতুল্লাহর কম যুদ্ধ হয়নি। তারপরেও আমাতুল্লাহ বসতো, সেই সুবাদে আজকেও বসলো। আব্দুল্লাহ বলল, কই তুই, বাইকে ওঠ। তারা তো সামনে চলে গেল। উঠছি তো বাপু। বাইক চালু করতে মেহেদি বলল, কিরে, তখন তোকে চিন্তিত দেখালো কেন, কি হয়েছিল? তাকে কাহিনীটা খুলে বলল আব্দুল্লাহ। মেহেদি তখনও তাকে বলেনি যে তারা আয়শাকে দেখতে যাচ্ছে। বাজার থেকে যেখানে যত প্রকার ফলমূল মিষ্টি দধি ছিল কোনোটা বাদ রাখেনি। প্রায় গ্রাম অঞ্চলে কোনো ছোটখাটো বিয়ে বাড়িতে যত প্রকার উপঢৌকন আসে, ঠিক যেন ততগুলোই খরচ করে তারা আবার আয়শাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আয়শা বলল, আসসালামু আলাইকুম আন্টি। জাহানারা বেগম বললেন, ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছো মা? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনারা এখন কোথায় আছেন, অর্থাৎ আর কতক্ষণ লাগবে আসতে? আব্দুর রহমান গাড়ির পাতলা স্বচ্ছ গ্লাস দিয়ে বাইরে তাকিয়ে কয়েকটা দোকানের সাইনবোর্ডের উপর লেখা দেখে জাহানারাকে বলল যে, আয়শা মাকে বলো যে আমরা এখন অমুক গ্রামে আছি। আয়শা মা, আমরা তো এখন অমুক গ্রামে আছি। হো, তাহলে আর বেশিক্ষণ লাগবে না, ধরুন 4-5 মিনিটের মধ্যে চলে আসতে পারবেন। হো ভালো। জি আন্টি। আচ্ছা আন্টি, এখন রাখি কেমন, আসলে না হয় কথা বলবো। ওকে মা। কলটা কেটে জাহানারা বেগম গাড়ির পেছন দিকে ঘাটটা ঘুরিয়ে দেখলো আব্দুল্লাহরা পেছনে বাইক নিয়ে আসছে কিনা, কিন্তু উনি আব্দুল্লাহকে দেখতে পাচ্ছে না পেছনে। সাথে সাথে তার কলিজাটা মোচড় দিয়ে উঠল। বলল, ড্রাইভার গাড়িটা থামান তো। তার স্বামী বলল, কেন, কি হয়েছে? আমি বলছি গাড়ি থামাতে। ড্রাইভার গাড়িটা আচমকা থামালো। গাড়িটা থামতেই জাহানারা বেগম গাড়ির দরজাটা খুলে বাইরে বের হলেন। কি হয়েছে মা? বলি, কি হয়েছে, হঠাৎ গাড়ি থামিয়ে নামলে কেন? জাহানারার চোখে অশ্রু ভেসে উঠতে লাগলো। উনি তার স্বামীকে বলল, ওগো নেমে আসো না তুমি গাড়ি থেকে। দেখো না, আব্দুল্লাহর মেহেদিকে তো অনেকক্ষণ ধরে পেছনে দেখছি না, এখনো আসার কোনো নামগন্ধই নেই। আব্দুর রহমানের মনে পড়ল, আসলে তো ওরা কোথায়। উনিও গাড়ি থেকে নেমে জাহানারা বেগমের পাশে দাঁড়ালেন। একটু পর আমাতুল্লাহ নামলো। একসাথে আব্দুল্লাহ আর মেহেদির আসার পথপানে তাকিয়ে আছে। জাহানারা বেগম কাঁদতে কাঁদতে বলল,